হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, একটু সময় দাও, আমি অল মিউট পাই। বেশ, ঠিক আছে। কথা কি ইকো হচ্ছে? একবার দেখো তো, মেসেজ করতে কথা বলতে পারবে না, আমি মিউট করে নিয়েছি। কথা ইকো হচ্ছে না তো? একজন কমেন্টে জানাও কেউ। কথা কি ইকো হচ্ছে? না স্যার। ওকে 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 ওকে, বেশ, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা আজকে কি শুরু করব বলো তো? পুরাণ। পুরাণ শুরু করার আগে তোমাদের সাথে আমি কিছুক্ষণ আগে সময় নেব। বিশেষ করে কিছু বলার আছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আজকে 2 তারিখ চলে গেল, আর লাস্ট একদিন ছেড়ে দাও, মানে 13 তারিখটা ছেড়ে দাও, আর হয়তো 10টা দিন আমাদের হাতে সময় আছে। এই মুহূর্তে তোমাদের, আচ্ছা, কোথা কি ইকো হচ্ছে? প্লিজ জানাও তো, আমার কাছে মনে হচ্ছে ইকো হচ্ছে। ইকো হচ্ছে স্যার, না? হুম হুম, ঠিক ঠিক, দাঁড়াও দাঁড়াও, দেখছি। মিডিয়াম, একটু দূরে গেলে, আচ্ছা এখান থেকে দেখো তো ইকো হচ্ছে কি? যদি দূরে গেলাম, এবার এখনো কি ইকো হচ্ছে? তাও হচ্ছে। ইকো হচ্ছে, শব্দ হচ্ছে। ওকে ওকে, শোনো, আমি তাহলে যে কাজটা করি, 1 মিনিট একটু সময় দাও তাহলে, দাঁড়াও। ভারতীয় বিদ্যা চর্চাকে যদি হোস্ট করা যায় আগে দেখি। অ্যাড কো হোস্ট। ওকে, আর হবে না, ঠিক আছে। এবার দেখো তো, আর হবে না। আচ্ছা, যেটুকু হচ্ছে ভালো না। আহ, আর হবে না, আর হবে না, আর ইকো হবে না, দেখে নাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ঠিক, বেশ বেশ, আর হবে না, চিন্তা নেই, আর আর ইকো হবে না। হুম হুম হুম, ঠিক, মাইক অন ছিল, দুটোরই মাইক অন ছিল, আর ইকো হবে না, দেখে নাও। ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে 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 ওকে, চলো ঠিক আছে। মূলত আমাদের হাতে আর সময় থাকছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, করে নিয়েছি করে নিয়েছি, আমাদের হাতে আর সময় থাকছে 10টা দিন। এই মুহূর্তে অনেকের অনেকের অনেক কিছু প্রেসার মনে হবে, অনেক রকম তোমাদের আহ, একটা মেন্টাল প্রবলেম হবে, স্বাভাবিক। পড়াশোনা যেহেতু করেছো এবং লাইফে যেহেতু এত বড় একটা এক্সাম, এই মুহূর্তে তোমাদের অনেক রকম একটা মনের মধ্যে, মাথার মধ্যে, শরীরের মধ্যে একটা বিক্রিয়া তৈরি হতে পারে, যেটা স্বাভাবিক নয়। ঠিক যেভাবে আমরা লাইফস্টাইল করি, সেই এই 10টা দিন অনেকের মনের মধ্যে অনেক রকম চঞ্চলতা সৃষ্টি হবে। মনে হবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, মনে হবে আমি, আমার খিদে পাচ্ছে না। আহ, কি শুরু হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, বেশ। অনেকের মনে হবে আমি কিছু খেতে পাচ্ছি না, অনেকের রাত্রিতে ঘুম হবে না, অনেকেই মানে বিভিন্ন যত রকম প্রবলেম হয়, দেখবে এইবার থেকে তোমাদের শুরু হবে। তবে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটাকে কেউ নেগেটিভ নেবে না। এটা হচ্ছে মানে তুমি পড়াশুনো করেছো, রাইট? আমার এইসব হচ্ছে না, বিবেক স্যারের এইসব হচ্ছে না।
শ্রীমন্ত স্যারের এইসব হচ্ছে না, প্রসেনজিৎ স্যারের এইসব হচ্ছে না। মানে আমরা পড়াশুনো করি না, আমরা মানে এসএসসির জন্য আমরা তোমাদেরকে যতটুকু গাইড করছি সেইটুকুই আমরা পড়ছি, তাই না? সুতরাং আমাদের হচ্ছে না, তোমাদের কেন হচ্ছে না? তোমরা এসএসসির জন্য পড়াশুনো করেছো, তোমরা এসএসসির জন্য পড়াশুনো করছো, তোমরা এসএসসি পরীক্ষা দেবে, তার জন্য তোমাদের এই টেনশনটা হচ্ছে। সুতরাং এটাকে একদম বি কুল, মাথা ঠান্ডা রাখো, এটাকে একদম স্বাভাবিক নাও। পরীক্ষার আগে এটা হয়, পরীক্ষার আগে অনেক রকম চিন্তা আসবে, মনে হয় আমি সব ভুলে যাচ্ছি, অনেকের হবে যেটা, মনে হয় আমি সব ভুলে গেছি। যখনই কারক পড়বে মনে হবে আমি সমাজ ভুলে গেছি, যখনই সমাজ পড়বে মনে হবে আমি প্রত্যয় ভুলে গেছি, যখনই যখনই প্রত্যয় পড়বে তখনই মনে হবে আমি লিটারেচার সব ভুলে গেছি। এটা স্বাভাবিক, এটা সব পরীক্ষার হয়। মাধ্যমিক যখন পরীক্ষা দিয়েছিলে তখন হয়েছে, এইচএস যখন দিয়েছিলে তখন হয়েছে, গ্রাজুয়েশন থেকে মাস্টার্স, প্রত্যেকটা মুহূর্তে তোমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি। সুতরাং এটাকে নিয়ে কেউ বেশি চিন্তা করো না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, মোটামুটি যা পড়ার পড়া হয়ে গেছে, শুধুমাত্র পুরাণ মহাভারতটুকু বাকি আছে। ভাস্কর স্যার অভিজ্ঞান শকুন্তলম শুরু করেছেন, হয়তো আর দুটো বা তিনটে ক্লাসে শেষ করে দেবেন। মোটামুটি যেগুলো পড়ার এসএসসির জন্য আমাদের পড়া হয়ে গেছে, পুরাণ মহাভারতটুকু। আজকে একটু পুরাণটা আমি বলে দেব কোনগুলো ইম্পর্টেন্ট, ব্যাস। আর মহাভারতটা হয়তো কাল বা পরশু বলে দেবো। সিলেবাস মোটামুটি আমাদের শেষ, এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করছি তোমরাও এসএসসির জন্য প্রস্তুত, তোমরাও এসএসসির জন্য টোটালি প্রস্তুত। আমি 100% তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা এসএসসির জন্য প্রস্তুত। তোমাদের এখন অনেকের অনেক কিছু মনে হচ্ছে, আমি এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না, অনেক প্রশ্ন আনকমন পড়ে যাচ্ছে। এসএসসি পরীক্ষার হলে যখন তোমরা প্রশ্নটা পাবে তখন দেখবে প্রশ্নগুলো 60-র মধ্যে, দেখবে 58, 59, 60, কারো কারো 60, সব প্রশ্ন দেখবে তোমরা কমন পেয়ে যাচ্ছ। সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ এবং পাবে। তোমরা সেইভাবে প্রস্তুত হয়ে গেছো, যাচাই করা আমাদের মোটামুটি ফিডব্যাক, যাচাই করা সমস্ত কিছু নেওয়া হচ্ছে বা হয়েও গেছে। তোমরা এসএসসির জন্য প্রস্তুত হয়ে গেছো। সুতরাং এখন যেটা তোমাদেরকে কি কাজ করতে হবে, সিলেবাস মোটামুটি শেষ, 95% সিলেবাস শেষ। এই মুহূর্তে লাস্ট 10টা দিন তোমাদেরকে একটু একটু ট্রিকিলি পড়াশুনো করতে হবে, একটু ট্রিকিলি পড়াশুনো। ভিডিওটা অফ করে দাও ঋতু, ঋতু ভিডিওটা অফ করে দাও, ঋতু ভিডিও অফ করে দাও, ঋতু, ঋতু দাস চৌধুরী ভিডিও অন আছে? হ্যাঁ, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা কি করবে, শেষ 10টা দিন 3টে পার্টে ভাগ করো। আমি ডিজিটাল বোর্ড সব রেডি করেছিলাম, কিন্তু প্রবলেমের জন্য অন করতে পারলাম না, আজকে ওই থেমে থেমে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। নতুবা আমি ডিজিটাল বোর্ডে তোমাদেরকে ছক করে আমি দেখিয়ে দিতাম। তোমরা এই 10টা দিনকে 3টে ভাগে ভাগ করো। আমি এই মুহূর্তে হয়তো তোমাদের দেখাতে পারছি না, এখানে আমি রাফলি করে নিয়েছিলাম ডায়েরিতে, হয়তো দেখতে পাবে না, এটা আমি মুখে বলে দিচ্ছি, শুধু কনসেপ্টে ক্লিয়ার করে নাও। প্রতিদিন এখন দিনে অ্যাটলিস্ট 10 ঘন্টা সময় দাও, 20 ঘন্টা, 22 ঘন্টা, 25 ঘন্টা সময় দিয়ে নিজের শরীর খারাপ পরীক্ষার আগে করবে না। 10 ঘন্টা সময় দাও, এনাফ এসএসসির জন্য। লাস্ট 10টা দিন, লাস্ট 10টা দিন 10 ঘন্টা সময় দাও, এনাফ এসএসসির জন্য। ওকে, কি করবে? 2 তারিখ আমি ছেড়ে দিলাম, 3 থেকে 12 তারিখ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10টা দিন আমার হাতে সময় আছে। 13 তারিখ বিভিন্ন অনেক রকম আরো চাপ থাকবে, 13 তারিখটা আমি ছেড়ে দিলাম। 10টা দিন আমার হাতে সময় আছে। এই 10টা দিনকে তোমরা 3টে পার্টে ভাগ করো। বুঝে নাও একটু, এই 10টা দিনকে 3টে পার্টে ভাগ করো। 3 থেকে 5, 3, 4, 5, 3, 4, 5, 3 থেকে 5 একটা পার্ট নিলে, 6, 7, 8 একটা পার্ট নিলে, 9, 10, 11 একটা পার্ট নিলে, 3 দিন করে 3টে পার্টে ভাগ করে নাও। এবার তোমার যে সিলেবাসটা থাকবে 3 থেকে 5 কদিন হচ্ছে, 3, 4, 5, 3 দিন হচ্ছে। এই যে তোমার যে টোটাল যে সিলেবাসটাকে, প্রথম দিন, ফার্স্ট দিন তুমি লিটারেচারটাকে পুরোটাকে কমপ্লিট করো। বৈদিক সাহিত্য থেকে শুরু করে, রামায়ণ থেকে শুরু করে, লৌকিক সাহিত্য থেকে শুরু করে অভিজ্ঞানও, একদিনে এনাফ, একদিনে লিটারেচার শেষ করা এনাফ। যার কাছে ব্রহ্মাস্ত্র বই আছে, বইটাকে পুরো কাভার করো। ওখানে দেখেছো তোমরা আমি সব সাজিয়ে দিয়েছি ফার্স্ট। অন্যান্য যে সকল বইগুলোকে ফলো করছো সেগুলোকে ফলো করো, স্টাডিমেট ফলো করো। যার কাছে বইটা নেই আমি কালকে অ্যাপে আপলোড করে দেব, তোমরা ওখান থেকে পুরো জিনিসটা পেয়ে যাবে। বেশ, তাহলে কি করবে, 3 থেকে 5
ফার্স্ট দিন, প্রথম দিন কি করবে, লিটারেচারের পুরো পার্টটাকে শেষ করো। লিটারেচার রামায়ণ থেকে শুরু করে অভিজ্ঞানা শাকুন্তলম থেকে শুরু করে যা কিছু রয়েছে, অর্থশাস্ত্র থেকে শুরু করে মনুসংহিতা একদিনে শেষ করো। 3 তারিখ। 4 তারিখ কি করবে, পুরো ব্যাকরণ। 5 তারিখ কি করবে, পুরো ব্যাকরণ। 3 তারিখ শুধুমাত্র লিটারেচার নিলে, 4 তারিখ ব্যাকরণ, 5 তারিখ ব্যাকরণ। 5 তারিখ হয়ে গেল। সেম 6 তারিখ, 6 তারিখে আবার লিটারেচার নাও। 7 তারিখ 8 তারিখ আবার ব্যাকরণ নাও। 9 তারিখ আবার লিটারেচার নাও। 10 11 আবার ব্যাকরণ নাও। এইভাবে তোমরা 3টে পার্টে আজকে রেডি করে নেবে, ক্লাসের পর বা কালকের থেকে এটা শুরু করবে। এই রুটিনটা রিভিশন করতে হবে বারবার। আমি প্রত্যেককে বলছি, মক টেস্ট দেওয়ার থেকে এখন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিভিশন করা, বারবার রিভিশন করা। একটা জিনিস বোঝো, সাপোজ ধরো তোমাদের পরীক্ষাতে পড়লো কোনো একটা প্রশ্ন কি পুরাণ থেকে বিশ্ব সাহিত্যের বিশ্বকোষ কোন পুরাণকে বলা হয়, সাহিত্যের বিশ্বকোষ কোন পুরাণকে বলা হয়, এটা মক টেস্টের একটা প্রশ্ন আমি দিলাম যে সাহিত্যের বিশ্বকোষ কোন পুরাণকে বলা হয়। তুমি ওইটা পরীক্ষা মক টেস্টে পেলে, কিন্তু তুমি যদি পুরাণ পড়তে গিয়ে তুমি যদি নিখুঁত ভাবে পুরাণটাকেই পড়ে রাখো যে সাহিত্যের বিশ্বকোষ কোন পুরাণকে বলা হয় না অগ্নি পুরাণকে বলা হয়, তুমি যদি পুরাণটা ভালো করে পড়ে রাখো, তোমাকে আর মক টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আছে কি, জিনিসটা বোঝো, একটু লজিক্যালি বোঝো। তুমি যদি তোমার টপিকটাকে ভালো করে পড়ে রাখতে পেরেছো, তাহলে তোমাকে মক টেস্টে যেতে হবে না। ফার্স্ট, সাপোজ ধরো রামায়ণ থেকে প্রশ্ন দিল, রামায়ণের অধ্যায় সংখ্যা কত, আমি বললাম 500 অধ্যায় সংখ্যা। মক টেস্টে একটা প্রশ্ন দিলাম, রামায়ণের অধ্যায় সংখ্যা কত, 500, 500। ওটা তুমি রামায়ণ পড়তে গিয়ে একদম নিখুঁত ভাবে পড়ে নিলে কি রামায়ণের অধ্যায় সংখ্যা হচ্ছে 500, তাহলে তোমার কি মক টেস্টের প্রয়োজন পড়বে বেশি? মক টেস্টের প্রয়োজন পড়বে না। তাহলে তোমাকে কি করতে হবে, যে টপিক গুলো আছে একদম সিলেবাস ধরে নিখুঁত ভাবে, একদম নিখুঁত ভাবে পড়তে হবে। বানান, ব্যাকরণের বানান, বিসর্গ, আসন, এইগুলো যা যা কিছু আছে এইগুলো সব একদম নিখুঁত ভাবে পড়তে হবে, সব নিখুঁত ভাবে পড়তে হবে। ব্যাকরণ একদম বিসর্গ থেকে শুরু করে যা কিছু আছে নিখুঁত ভাবে তুমি পড়ে নাও। মক টেস্ট দেওয়ার কোনো তাহলে প্রয়োজনই পড়বে না। মক টেস্ট কিভাবে মক টেস্ট দেবে না, যেখানে বিশেষ করে যেখানে স্যারেরা লাইভ মক টেস্টে থাকবেন সেই মক টেস্ট গুলো অ্যাটেম্প করো, সেই মক টেস্ট গুলোকে টার্গেট করো। যেখানে স্যারেরা লাইভ মক টেস্ট নিচ্ছেন সেই মক টেস্ট গুলোকে অ্যাটেম্প করো, টার্গেট করো। তাহলে কি হবে, যে প্রশ্নটা তোমার অজানা থেকে যাচ্ছে স্যার সাথে সাথে সেটাকে বলে দিচ্ছেন লাইভে ক্লাসে কি এটার এটা উত্তর হচ্ছে, তোমার সাথে সাথে জানা হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি ওই ফেসবুকের মক টেস্ট বা নিজে নিজে কখনো মক টেস্ট দিতে যাও, তাহলে কি হবে, যে প্রশ্নের উত্তরগুলো তোমার জানা থাকবে না, আমি তোমাদেরকে এখনো বলছি, এর আগেও কথাটা বলেছি, তোমরা নিজেরা মিলিয়ে নেবে, তোমার কনফিডেন্স কমে যাবে সেই মুহূর্তে। যখনই তুমি একটা প্রশ্নের একটা সেটের 4টে 5টা প্রশ্ন যখন তুমি উত্তর দিতে পারবে না, তখনই তোমার কনফিডেন্স ডাউন হবে। এটা কেউ আটকাতে পারবে না, কনফিডেন্স ডাউন হবে। আর যখন দেখবে নতুন নতুন প্রশ্ন পাচ্ছ না, তখন তোমার মনে হবে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক, আমি কিচ্ছু পড়াশোনা করিনি, কি করলাম আমি 3টে মাস, তাহলে কিভাবে নষ্ট করলাম। এই ভাবনা চিন্তা করতে করতে যেগুলো তুমি পড়েছো সেগুলোও তুমি ভুলে যাবে। তাই বি কেয়ারফুল, বি সাবধান। প্রত্যেককে বলছি মক টেস্ট দিতে হলে কিন্তু হ্যাঁ, প্রত্যেককে বলছি মক টেস্ট দিতে হলে বি কেয়ারফুল। এই 7টা দিন 10টা দিন মক টেস্ট দিতে হলে অত্যন্ত সাবধান ভাবে মক টেস্ট দিতে হবে। আমি সোশ্যাল মিডিয়াতে যে প্রশ্নগুলো দেখছি, বিশ্বাস করো সেই প্রশ্নগুলো কোনোদিন এসএসসি পরীক্ষায় দেবে না, সেই প্রশ্নগুলো কখনোই এসএসসি পরীক্ষাতে আসবে না। রামের বিয়েতে কি ছাগল কি খাওয়ানো হয়েছিল, মটন না মিট, এইসব প্রশ্ন কোনোদিন দেবে না। সুতরাং ফেসবুক থেকে দূরে থাকো এই 10টা দিন, যদি চাকরি পেতে চাও ফেসবুক থেকে এই 10টা দিন দূরে থাকো। প্রত্যেককেই বলছি দূরে থাকো ফেসবুক থেকে, আনইনস্টল করে দাও, উড়িয়ে দাও ফেসবুক। চাকরি পেলে দেখবে কত ফেসবুক ইনস্টল করে নিচ্ছ, তাই না, নিজে ফেসবুক কোম্পানির মালিক তখন হয়ে যাবে। সুতরাং মক টেস্ট দাও, মক টেস্ট দিতে হলে একদম সাবধানে মক টেস্ট দাও, হিতে বিপরীত করবে না, কনফিডেন্স যেন ডাউন না হয় মক টেস্ট দিতে গিয়ে। আর এত নতুন নতুন এত জটিল জটিল প্রশ্ন কখনোই এসএসসি তে দেয় না আর দেবে না। আমি আবারও বলছি, অনেকবার বলেছি, আজকেও তোমাদেরকে বলছি, প্রথমবার তোমরা হয়তো এসএসসি দিচ্ছ, তার জন্য তোমাদের মনের মধ্যে এই ধারণা তৈরি হচ্ছে, কিন্তু তোমরা বিগত সালের প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি অনেকটা, তোমরা দেখে নিয়েছো কি ধরনের প্রশ্ন হয়। খুব কি জটিল প্রশ্ন হয়? খুব জটিল প্রশ্ন হয় না।
এসএসসি তে খুব জটিল প্রশ্ন হয় না, যেগুলো হয় সেগুলোই তোমরা ভুল করবে, যেগুলো হয় সেইগুলোই তোমরা ভুল করবে। আর সেইগুলো যেন ভুল না হয় তার জন্য এই 10টা দিন একদম নিখুঁতভাবে টেক্সট পড়ো। মক টেস্টের থেকে সব থেকে বেশি, সব থেকে, স্যার এবার যদি করে, কোনোদিন করবে না, কোনোদিন করবে না, কোনোদিন করবে না অনুলেখা, নিশ্চিন্তে থাকো, কোনোদিন করবে না। শুধু আমি আবারও বলছি, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে উত্তরটা দেবে, মাথা ঠান্ডা রেখে উত্তর দেবে, সব উত্তর তোমরা দিতে পারবে। কখনোই জটিল এসএসসি করবে না, তারাও জানে যে এসএসসির কোন লেভেলের আমাকে প্রশ্ন করতে হবে, তারাও জানে। 55টা 60টার মধ্যে 5টা হয়তো একটু ঘোরাবে, 7টা একটু ঘোরাবে, এর বেশি কিছু হবে না, এর বেশি কিচ্ছু হবে না। 55টা তোমরা আজকের থেকে স্টপ দিয়ে দাও পড়াশুনো, তোমরা দেখবে 55টা প্রশ্ন উত্তর করতে পারছো। কিন্তু 55টা প্রশ্ন উত্তর করলেও চান্স কম। 56, 57, 58, 59, 60 তোলার চেষ্টা করতে হবে। আর সেই 60 তখনই তুমি তুলতে পারবে যদি তোমার পরীক্ষার হলে মাথা ঠান্ডা থাকে। তাই প্রত্যেকের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাথা ঠান্ডা রাখো, আজকের থেকে মাথা ঠান্ডা রাখো, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, তর্ক বিতর্ক থেকে দূরে থাকো, কোনো কিচ্ছু দরকার নেই। বাস নিজের কাজ করো, নিজের পড়াশোনা করো, নিজে বারবার রিভিশন করো। আমি যেভাবে বলে দিলাম 3টে পার্ট, সেইভাবে তোমরা 3টে পার্টে সাজিয়ে নিয়ে ভালো করে পড়তে শুরু করো। 11 তারিখ অব্দি আমি বললাম। 12 তারিখ কি করবে? তাহলে 3, 4, 5 3 দিন পড়লে, 6, 7, 8 3 দিন পড়লে, 9, 10, 11 3 দিন পড়লে, টোটাল 9 দিন, টোটাল সিলেবাসটাকে কালকের থেকে কভার করলে। বাকি থাকলো 12 তারিখ। 12 তারিখ সকাল থেকে রাত্রি অবধি পুরো সিলেবাসটাকে আরো একবার রিভিশন করো। 12 তারিখ রাত সকাল থেকে রাত্রি অবধি পুরো সিলেবাসটা একদম প্রথম থেকে শেষ অবধি যা যা পড়েছো, কোনো মক টেস্টে যাবে না। 12 তারিখ কোনো মক টেস্টে যাবে না, 13 তারিখ কোনো মক টেস্টে যাবে না। হয় 12 তারিখ বা 13 তারিখ আমি তোমাদেরকে ফাইনাল একটা মক টেস্ট নেব, সেই ফাইনাল মক টেস্টটা শুধু নেবে, 60 নাম্বারের পরীক্ষা দেবে, আর কোনো মক টেস্টে যাবে না 12 তারিখ 13 তারিখ। 12 তারিখ পুরো রিভিশন, পুরো সিলেবাসটাকে রিভিশন করবে 12 তারিখ। হয়েছে? এইভাবে তোমরা টোটাল সিলেবাসটাকে এই 10 দিনে আগামী কাল থেকে শুরু করে দাও। আগামী কালকের থেকে পুরো কমপ্লিট করতে হবে তোমাদের সিলেবাস। 3 দিন করে আমি পাটে পাটে ভাগ করে দিলাম। ফার্স্ট দিন লিটারেচার রাখলাম, 2টো দিন করে আমি ব্যাকরণটাকে রাখলাম। আবার সেকেন্ড পার্টে ফার্স্ট ডে আমি লিটারেচার, এইভাবে পার্টে পার্টে তোমরা ভাগ করে নেবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট তোমাদের সাথে আলোচনা করার একটা দরকার ছিল। নেক্সট নেক্সট হচ্ছে যে এবার প্রতিদিন আমি বললাম 10 ঘন্টা পড়াশোনা করবে, তার জন্য 2 ঘন্টা তুমি সময় দেবে লাইভ ক্লাসে, 2 ঘন্টা সময় দেবে তুমি লাইভ ক্লাসে। ওকে, 2 ঘন্টা টোটাল আমি ছেড়ে দিলাম লাইভ ক্লাসে 2 ঘন্টা। আর 1 ঘন্টা কিসে সময় দেবে না, যে পড়াগুলো তুমি পড়ে নিচ্ছ, যে পড়াগুলো তুমি পড়ে নিচ্ছ সেই পড়াগুলো থেকে নতুন ফেসবুকের মক টেস্টে যাবে না, কোনো পিডিএফ মক টেস্টে যাবে না। যে পড়াগুলো তুমি পড়ে নিচ্ছ সেই পড়াগুলো থেকে যদি তোমার মনে হয়েছে আমি ছোট ছোট একটা করে মক টেস্ট দিয়ে দিই, যেমন পুরাণ, পুরাণ থেকে আমি আমার বইয়ে যেগুলো আছে বা আদার্স যদি তোমার কাছে কিছু আছে সেইগুলো তুমি মক টেস্ট দিয়ে দাও। তার জন্য আমি সারাটা দিনে 1 ঘন্টা মাত্র রাখলাম মক টেস্টের জন্য, আর 2 ঘন্টা লাইভ ক্লাস, আর 7 ঘন্টা আমি রাখলাম 10 ঘন্টার মধ্যে ওই যে ওইভাবে পড়ার জন্য। এইভাবে তোমরা প্রত্যেকটা পার্ট তোমরা কমপ্লিট করো। 10টা দিন আর সময় আছে। মনে রাখো এই 10টা দিন যে যত ভালোভাবে পড়াশোনা করতে পারবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি এগিয়ে থাকবে সারা জীবনের জন্য। মনে রাখো আজকের দিন থেকে আগামী কাল থেকে মাত্র 10টা দিন, এই 10টা দিন তোমার লাইফটাকে চেঞ্জ করে দেবে, এই 10টা দিন তোমার লাইফটাকে পুরো ঘুরিয়ে দেবে। সারা একদম যখন থেকে শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছো সেই দিন থেকে আজ অবধি যা যা পড়াশোনা করেছো তার ফলাফল এই 10টা দিন। এই 10টা দিন তুমি যেমন ভাবে পড়াশোনা করবে ঠিক তেমন ভাবে তুমি পরীক্ষায় রেজাল্ট পাবে। বেশ, তাহলে একদম কেউ মাথা খারাপ করবে না, স্যার আমি সব ভুলে যাচ্ছি। ভুলে যাও, হাজার ভুলে যাও, কোনো কিচ্ছু যায় আসে না। তুমি পড়াশোনা করেছো বলেই তুমি ভুলে যাচ্ছ, আমি পড়াশোনা করিনি বলে আমি কোনো কিচ্ছু ভুলে যাচ্ছি না। যারা পড়াশোনা করেনি তারা ভুলে যাবে না।
তুমি পড়াশোনা করেছো বলে ভুলে যাচ্ছ, এটা পজিটিভ নাও, এটাকে মানে বি পজিটিভ, এটাকে নেগেটিভ ভাবে নেবে না, এটাকে সদর্থক হিসাবে গ্রহণ করো। এটা তোমার ভালো লক্ষণ, এটা তুমি যে প্রস্তুতি নিয়েছো এটা তোমার প্রস্তুতির একটা শুভ লক্ষণ, এই হিসেবে এটাকে গ্রহণ করো। প্রচুর রাত জাগতে যাবে না। ইন কেস যদি শরীর খারাপ হয়ে যায় পরীক্ষা 2-3 দিন আগে, তাহলে কিন্তু খুব মুশকিল। আর এখনকার যা জ্বর আসছে 2 থেকে 3 দিন তোমাকে পুরো একদম জব্দ করে রেখে দিচ্ছে, আমি নিজে ভুক্তভোগী। সুতরাং শরীরকে আগে, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, সমস্ত ধর্ম কিছু সবকিছু ধর্ম সাধন হবে যদি শরীর তোমার ভালো থাকে। তাই শরীরটা হচ্ছে আমাদের মন্দির, শরীরটাকে সুস্থ রাখতে হবে। ভালো ভালো খাও, গান শোনো, বেশি কারো সাথে তর্কে যাবে না, কোথাও কোনো ডিবেটে যাবে না, কোনো কোথাও কোথাও যাবে না, কোনো কিচ্ছুতে যাবে না। নিজের পড়াশুনো করো, নিজের পড়াশুনো করো, যেগুলো না পারছো বই দেখে সলভ করো। তুমি কে কখন বলবে, কে কার কাছ থেকে উত্তর পাবো, না, বই তো তোমার কাছে আছে, তুমি কোনো প্রশ্নের উত্তর পারছো না, বই দেখে তুমি সলভ করে নাও সাথে সাথে। ওকে, এইভাবে পড়াশোনাটা আগামী 10টা দিন তুমি কিন্তু চালিয়ে যাবে আগামী কাল থেকে, একদম ভালোভাবে বললাম। আবারও বলছি, বারবার বলছি, এই 10টা দিন তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। এই 10টা দিন তোমার লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই 10টা দিন। তুমি যেমন ভাবে এই 10টা দিন ইনভেস্ট করবে, তার ফলটা তুমি তেমন ভাবে পাবে 14 তারিখে। সুতরাং সিদ্ধান্ত তোমাকে নিতে হবে যে আমি ভালো থাকবো, ভালোভাবে আমি পড়াশোনা করব, এবং আমি ভালো রেজাল্ট করে আসব, আমি যেন 60-60 আমি করে আসব। এবং আরেকটা জিনিস আমি আবারও বলেছিলাম, আজকেও বলছি, পড়ার টেবিলের সামনে লিখে আজকের থেকে রেখে দাও যে আমি পরীক্ষার হলে ওই 2 ঘন্টা মাথা ঠান্ডা রাখবো এবং কোনো জানা প্রশ্নের উত্তর ভুল করব না। যদি কেউ জানা প্রশ্নের উত্তর ভুল করেছো, আবারও বলছি, যদি কেউ জানা প্রশ্নের উত্তর ভুল করেছো, আমাকে ফোন করবে না, কাউকেই কিচ্ছু বলবে না, চুপচাপ বাড়ি চলে যাবে, ছেড়ে দেবে এসএসসি থেকে, ছেড়ে দাও, তোমার লাইফ থেকে এসএসসি শেষ। যদি বয়স থাকে অন্য কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করো, অন্য কোনো চাকরির জন্য আবেদন করবে, যদি জানা প্রশ্নের উত্তর ভুল করে এসেছো। সুতরাং পড়ার টেবিলের সামনে লিখে দাও, হাজার বন্যা হয়ে যাক, হাজার ভূমিকম্প হয়ে যাক, ওই 2 ঘন্টা আমি পুরো মাথা ঠান্ডা রাখবো এবং জানা প্রশ্নের উত্তর ভুল করব না। আজকেই ক্লাসের পর পড়ার টেবিলে এটা লিখে রেখে দেবে, প্রতিদিন ঘুম থেকে ওঠার আগে এটা একবার করে চোখ দেখে নেবে যে আমার লাইফের মোটোটা কি আছে। লাইফের মোটো হচ্ছে আমি জানা প্রশ্নের উত্তর ভুল করব না, আর 2 ঘন্টা আমি মাথা ঠান্ডা রাখবো, ব্যাস। তাহলে তুমি দেখবে ভালো রেজাল্ট করে আসতে পেরেছো। আর যদি তুমি মাথা গরম করে দিয়েছো, যদি তুমি মাথা গরম করে দিয়েছো ওই মুহূর্তে, তুমি জানা প্রশ্নের উত্তর ভুল করবে, কেউ আটকাতে পারবে না। ওকে, আর কিছু কিছু টিপস আর ট্রিক্স আছে, সেগুলো আমি তোমাদেরকে 12 তারিখে বলবো, এখন নয়। আমার রেডি আছে, আমি তোমাদের জন্য সব রেডি করে দিয়েছি, সমস্ত কিছুটা আমার কাছে দেখতে পাবে না হয়তো, সব রেডি করে দিয়েছি। আমি 12 তারিখ বলবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিভাবে ওইখানে পরীক্ষার হলে কিভাবে উত্তরটা দেবে বা কিভাবে প্রশ্নটা পড়বে, তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেটা আমি 12 তারিখ শেখাবো, আজকে শেখালে সব ভুলে যাবে। ওকে, চলো তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট আমার কিছু কথা। এবারে তোমাদেরকে তোমাদের সাথে কথা বলে বা মক টেস্ট নিয়ে আমার যেটা মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে তোমাদের সব থেকে ভয়ের জায়গা যেটি, সেটি হচ্ছে অনুবাদ আর অশুদ্ধি সংশোধন। তোমাদের সব থেকে ভয়ের জায়গা হচ্ছে অনুবাদ আর অশুদ্ধি সংশোধন। আমার যেটা মনে হয়েছে, একটা কোথাও কেউ আটকাচ্ছ না, মিস্টেক খুব সিলি মিস্টেক, একদম খুব লাইট 1-2 মিস্টেক ছাড়া কেউ কোথাও আটকাচ্ছ না, শুধু একটা জায়গাতে আটকে যাচ্ছ, সেটা হচ্ছে অনুবাদ আর অশুদ্ধি সংশোধন। এই দুটো জায়গাতে তোমরা আটকে যাচ্ছ, কিন্তু এই দুটো জায়গা যদি তুমি দুটোই ভুল করে আসো, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, তাহলে কপালে দুঃখ আছে। যদি তুমি অনুবাদ ভুল করে আসো, তুমি যদি অশুদ্ধি ভুল করে আসো, তাহলে কপালে দুঃখ আছে। কি করবে এখন? প্রশ্ন হচ্ছে স্যার এগুলো কি করব? শোনো বিবেক বাবু, তোমাদের অশুদ্ধি সংশোধন আজকে মনে হয় ক্লাসে কিছু বলেছেন যে এইগুলো ভুল করে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অশুদ্ধি সংশোধনে যেগুলো থাকে, অশুদ্ধি সংশোধন তুমি যদি শব্দরূপ ধাতুরূপ ভালো করে মুখস্থ তোমার আছে,
তোমার যদি অব্যয় ভালো করে মুখস্থ আছে এবং তোমার যদি ক্রিয়াপদ আর কর্তা এই যে সম্বন্ধটা, এই সম্বন্ধটা তোমার যদি ভালো নলেজ আছে তিনটে, আর কোনো যদি প্রত্যয়, তাচ প্রত্যয়, সত্রী প্রত্যয়, সানজ প্রত্যয়, তুমুন প্রত্যয়, এই তিনটে চারটে প্রত্যয় সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তুমি অনুবাদ ভুল করবে না। কি কি বললাম? চারটে। ফার্স্ট হচ্ছে অব্যয়, সেকেন্ড হচ্ছে শব্দরূপ ধাতুরূপ, থার্ড হচ্ছে ক্রিয়াপদ এবং কর্তার যে সম্বন্ধটা, প্রথম পুরুষ হলে সেই কর্তা ক্রিয়াপদ কি হবে, উত্তম পুরুষ হলে কি হয়, এই যে সম্বন্ধটা এটা, এবং কিছু কয়েকটি প্রত্যয়, তাজ প্রত্যয়, তুমুন প্রত্যয়, তাজ, ল্যাপ, তুমুন, সত্রী, সানচ, এই চারটে বা পাঁচটা প্রত্যয় তোমাদের যদি ভালোভাবে জানা থাকে তোমরা না অনুবাদ ভুল করবে, না অশুদ্ধি সংশোধন ভুল করবে। কিন্তু যদি কারো শব্দরূপ ধাতুরূপ মুখস্থ না থাকে, হাজার গুলিয়ে খাইয়ে দুক কেন বিবেক বাবু, কেন যে কোনো স্যার আসুক না কেন, তোমাদেরকে অনুবাদ কোনোদিন ঠিক করাতে পারবে না। সুতরাং কি করতে হবে? শব্দরূপ ধাতুরূপ ভালো করে মুখস্থ রাখো, শব্দরূপ ধাতুরূপ এটা ভালো করে মুখস্থ রাখতে হবে। আর অব্যয়, বিশেষ করে প্রাত, এইগুলো বেশি দেয়। প্রাত খুব সহজ থাকবে, কোনো জটিল কিচ্ছু থাকবে না, কোনো চিন্তার কারণ নেই, কিন্তু ভুলটা করবে ওই প্রত্যয় জায়গাগুলোতে ভুল করে ফেলবে। কোথায় তোয়াজ প্রত্যয় হবে, কোথায় লিয়প প্রত্যয় হবে, কোথায় তুমুন প্রত্যয় হবে, কোথায় সত্রী হবে, কোথায় সানচ হবে। এই পাঁচটা প্রত্যয় ভালো করে দেখে নাও, আগামী কালকের থেকে এই পাঁচটা প্রত্যয় ভালো করে দেখে নাও। আর অব্যয়টা ভালো করে দেখে নাও, সত্রী সানচ ভালো করে দেখে নাও, আর কর্তা আর ক্রিয়াপদের সম্বন্ধটা ভালো করে দেখে নাও। অনুবাদ বলো, অশুদ্ধি সংশোধন বলো, কোনো কিচ্ছু ভুল হবে না। আরে ভাই, অনুবাদ তো তোমাদেরকে ওখানে করতে হচ্ছে না, অনুবাদ তো ওখানে অপশনেই থাকবে। সুতরাং এই পাঁচটা যদি তোমার ভালোভাবে নলেজ থাকে তাহলে অনুবাদ তুমি ঠিকই অনুবাদ করবে, ভুলটা তুমি করবে না। তোমাকে তো ওখানে অনুবাদ করতে হচ্ছে না। ইয়ে স্নান করে জ্বর হলো, তোমাকে তো অনুবাদ করতে হচ্ছে না, অনুবাদটা অলরেডি ওখানে করাই থাকবে, তোমাকে জাস্ট অপশনটা চয়েস করতে হবে যে কোন অপশনটা হবে, তাই না? সুতরাং এখানে ভয়ের কি আছে? এখানে ভয়ের কি আছে? ভয়ের তো কিচ্ছু কোনো কারণ নেই। আর অশুদ্ধি সংশোধন, অশুদ্ধি সংশোধনে কি করবে? অশুদ্ধি সংশোধনে যেটা করবে, যেগুলো ভুল থাকে, যে পাঁচটা আমি জায়গা বললাম, এই পাঁচটা জায়গায় যদি ঠিকঠাক নলেজ থাকে তাহলে অশুদ্ধি সংশোধনও ঠিক করে আসতে পারবে। সুতরাং কালকের থেকে অব্যয়, পাঁচটা প্রত্যয়, শব্দরূপ ধাতুরূপ, আর কর্তা এবং ক্রিয়াপদ, কর্তা এবং ক্রিয়াপদ এই দুটোর যে সম্বন্ধ, এই সম্বন্ধটা ব্যাস, এই পাঁচটা তোমরা ঠিকঠাক রাখো, তোমরা অনুবাদও পারবে আর অশুদ্ধি সংশোধনও পারবে। বেশ, একদম চিন্তা করো না। যেমন পরীক্ষার হলে গতকালকে মনে হয় আমি দিয়েছিলাম, বেশিরভাগ বেশিরভাগ মানে যাদের উপর আমি আশা করেছিলাম যে এরা এটা ভুল করবে না, তারাও ভুল করেছে। জল পান করে তৃষ্ণা দূরীভূত হলো, আরেকটা কি দিয়েছিলাম, স্নান করিয়া জ্বর হলো, তোমরা সবাই তাজ প্রত্যয় লাগিয়ে দিলে। আমি যাদের থেকে আশা করেছিলাম যে অ্যাটলিস্ট এরা ঠিক করবে, ওরাও ভুল করে দিল। কি করে হয়? যদি এইরূপ ভুল করো তাহলে কি করে হবে? তাহলে তোমরা প্রত্যেকেই ভুল করেছো, মানে তোমাদের তোয়াজ প্রত্যয়ের ওই নলেজটা নেই, তোমাদের তুমুন প্রত্যয়ের নলেজ নেই, তাই না? যদি নলেজ থাকতো তাহলে ভুল করতে না। আমি বলার পর তোমরা ঠিক করলে সেটা ঠিক আছে, সেটা তো আর সেখানে তো বিবেক বাবু থাকবে না, আর কোনো স্যারেই থাকবে না, প্রসেনজিৎ বাবু থাকবে না, শ্রীমন্ত বাবুও থাকবে না, কেউ থাকবে না ওখানে, ওখানে নিজেকে ঠিক করতে হবে। তাহলে জ্বর, স্নান করিয়া জ্বর হলো, এই এই সামান্য ট্রান্সলেশন, এটাও তোমরা ভুল করে দিলে। আর অনুবাদ এইগুলোই থাকবে। আমি আবারও বলছি, অনুবাদ এই ধরনেরই থাকবে, অশুদ্ধি সংশোধন হয়তো একটু আলাদা ধরনের কিছু দিতে পারে, কিন্তু অনুবাদ এই ধরনেরই থাকবে। সকালবেলায় সকালবেলায় স্নান করিয়া শরীর শুদ্ধ হলো, সকালবেলায় স্নান করিয়া শরীর শুদ্ধ হলো, এই ধরনের অনুবাদ থাকবে তোমাদের। কি হবে প্লিজ কমেন্ট করো। আমি আমি বলছি, সকালবেলায় স্নান করিয়া শরীর শুদ্ধ হইল, অনুবাদে কি হবে? তোমরা বেশিরভাগ এখানে ভাবছো সকালবেলায় স্নান করিয়া শরীর শুদ্ধ হইল, তাহলে স্নান করিয়া আছে, তো আজ প্রত্যয় আমি লাগিয়ে দিই, তাই না? এটাই ভাবছো।
সকালবেলায় স্নান করিয়া শরীর শুদ্ধ হলো। স্যার এখানে তো করিয়া আছে, আমরা তো শিখেছি করিয়া মানে তাজ প্রত্যয়, আর তার পূর্বে যদি উপসর্গ থাকে তাহলে লিয়প প্রত্যয় হয়ে যাবে। না, ভুল, সম্পূর্ণ ভুল শিখেছো, তাই না? এখানে তোয়াজ প্রত্যয় কিছুতেই হবে না। কেন হবে না? না দুটোর কর্তা আলাদা। সকালবেলায় স্নান করিয়া, স্নানটা করছি আমি নিজে, শুদ্ধ হচ্ছে শরীরটা, বোঝো, শুদ্ধ হলো। এই যে হওয়া, ভবতি, ভূ ধাতু, এই যে ভবতি যে ক্রিয়াপদ, হওয়া যে ক্রিয়াপদ, তার কর্তা হচ্ছে শরীর, আমি নই, তার কর্তা হচ্ছে শরীর। সকালবেলায় স্নান করিয়া শরীর শুদ্ধ হইল, স্নানটা আমি করলাম, কিন্তু শুদ্ধ হলো শরীরটা, তাহলে শরীরটা হচ্ছে কর্তা। তাহলে দুটো যদি কর্তা আলাদা আলাদা হয়ে যায় কি করে তাজ প্রত্যয় হবে? হবে না। কিন্তু তোমরা বেশিরভাগ সব এই ট্রান্সলেশনটাও তাজ প্রত্যয় দিয়েই করে আসবে। আমি 100%, 90% ছাত্রছাত্রী এই ট্রান্সলেশনটাও যদি এখানে কমেন্ট করতে, তোমরা তাজ প্রত্যয় দিয়েই করতে। আমি আমি বালিকাটিকে খেতে দেখলাম, আমি বালিকাটিকে খেতে দেখলাম। এখানে তোমাদের বেশিরভাগ মনে হচ্ছে তুমুন প্রত্যয় হবে। স্যার খেতে তো আছে ইতে, ইতে হলে তো স্যার তুমুন প্রত্যয় হয়, তাহলে অহম বালিকাম খাদিতুম পশ্যামি, স্যার হয়ে গেল ট্রান্সলেশন। সম্পূর্ণ গোল্লা, সম্পূর্ণ গোল্লা। কেন? না, আমি বালিকাটিকে খেতে দেখলাম, খাচ্ছে কে? বালিকা, দেখছে কে? আমি। তাহলে দুটো ক্রিয়া, দুটো কর্তা এক না আলাদা? দুটো কর্তা আলাদা। আচ্ছা, কার ভিডিও অন আছে একটু ইয়ে করে নাও, কি নাম আছে, মিঠুন, ভিডিওটা অফ করে নাও মিঠুন, জিনিসটা বুঝে নাও একটু। আমি, মিঠুন ভিডিওটা, ভিডিওটা ইয়ে করে নাও, মিঠুন ভিডিওটা অফ করো, ভিডিওটা অফ করে নাও, ভিডিওটা অফ করো। হ্যাঁ, আমি বালিকাটিকে খেতে দেখলাম, এই ধরনের অনুবাদ দেবে, কারণ পরীক্ষক জানেন আমি, পরীক্ষক খাদন্তম, মধুমিতা খাদন্তম, এই তো হয়ে গেল। পরীক্ষক জানেন যে তুমি এখানে তুমুন প্রত্যয় লাগাবে, তার জন্যই পরীক্ষক ওই অনুবাদগুলোই দেবে, অনুবাদ অন্য কোনো ধরনের দেবে না। অনুবাদ কি দেবে? অনুবাদ তোমাকে খুব সিম্পল একটা লাইন দেবে, ওখানেই দেখবে তুমি ভুল করে দিচ্ছ। স্নান করিয়া জ্বর হলো, কত বড় সেন্টেন্স, জাস্ট এইটুকু, তাই না? স্নান করিয়া জ্বর হলো, ওটাতেই তোমরা ভুল করলে। আমি বালিকাটিকে, অহং খাদন্তি বালিকা পশ্যামি, হয় না, কি করে হয়? ঠিকঠাক করছিলে কিন্তু তুমি বিভক্তিতে ভুল করেছো, ঠিকই চলছিল। আমি বালিকাটিকে খেতে দেখলাম, তোমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে খেতে আছে মানে আমি তুমুন প্রত্যয় বসাবো, না তুমুন হবে না। খাচ্ছে বালিকা, দেখছি আমি, যদি দুটোর কর্তা আলাদা হয়ে যায় তখন তুমুন হয় না, তখন তোমাকে সেন্টেন্সটাকে ঘুরিয়ে করতে হবে। খাদন্তিম বালিকাম অহম পশ্যামি, খাচ্ছে এমন বালিকাটিকে আমি দেখলাম, কন্টিনিউ করে যাচ্ছে কাজটা, মানে তখন আমি সত্রী প্রত্যয় লাগিয়ে দিলাম। খাদন্তিম বালিকাম অহম পশ্যামি, খাদন্তিম বালিকাম অহম পশ্যামি, খাচ্ছে এমন বালিকাটিকে আমি দেখলাম। আমি মহিলাটিকে রান্না করতে দেখলাম, আমি মহিলাটিকে রান্না করতে দেখলাম, ওই যে করতে আছে মানে তোমাদের প্রাথমিকভাবে ব্রেনে চলে যাবে তুমুন প্রত্যয় হবে, স্যার এখানে হবে না। রান্না করছে মহিলাটি, দেখছি আমি, দুটোর কর্তা আলাদা, তখন তুমুন প্রত্যয় হবে না। তাহলে রান্না করছে এমন মহিলাটিকে আমি দেখলাম, সত্রী প্রত্যয় হবে তখন। বুঝতে পেরেছো? এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে, এবং কালকে আমি এই ট্রান্সলেশন দিয়ে তুমি বুঝে গেছি তোমরা ভুলটা কোথায় করছো। তোমরা ভুলটা করছো তোয়াজ, তুমুন আর সত্রিশানচ, এই চারটে জায়গাতেই তোমরা ভুলটা করছো। পচন্তি মহিলাম নারী, পচন্তি মহিলাম নারীন, যে কোনো একটা দাও, দুটো কেন দিলে? মহিলাম নারীন দরকার নেই, যে কোনো একটা দিলেই হয়ে যাবে। কালকে সামান্য একটা ট্রান্সলেশন দিয়েছিলাম আর এটাতেই তোমরা ভুল করলে, ওখানেই যাচাই করা হয়ে গেল তোমাদের ভুলের জায়গা হচ্ছে তোয়াজ প্রত্যয়, তুমুন প্রত্যয়, সত্রী আর সানজ। তার জন্য আমি, আর পরীক্ষাতে আবারও বলছি, পরীক্ষাতে এই ধরনের ট্রান্সলেশন থাকবে, অন্য কিচ্ছু থাকবে না, অন্য কিচ্ছু থাকবে না। এইগুলো
এইগুলো আমরাও ভুল করতাম, মানে আমিও ভুল করতাম যখন আমরা মানে আমি এমফিল লাইফ পর্যন্ত এইগুলো কিছুই শিখেছিলাম না। পরবর্তীকালে বিবেক স্যারের কাছে, নাম শুনেছ, অয়ন বাবুর কাছে আমরা বেলুর মঠে বিদ্যা মন্দিরে প্রচুর পরিমাণে ক্লাস করেছি। আর এইগুলো কেউ শেখায় না, এইভাবে কেউ শেখায় না, একমাত্র বিবেক বাবু, অয়ন বাবু এনারাই এইগুলো শেখান। ছোট ছোট ট্রান্সলেশন, কিন্তু এগুলোই আমরা ভুল করতাম তখন। তখন থেকে মনে হয়েছে না কোথায় আমরা ভুলটা করি। সুতরাং তোমাদের এখানে দোষ নয়, এই জায়গাগুলো তোমরা পাওনি বলে মনে হচ্ছে। কিন্তু যেহেতু আর 10টা দিন পর পরীক্ষা, আমি তাই বললাম তোয়াজ, লিয়প, সত্রি, সানজ, তুমুন, এই 5টা প্রত্যয় ভালো করে শিখে রাখো, আর কিচ্ছু না। অনুবাদ দেখবে এই 5টা প্রত্যয় থেকেই বেশিরভাগটা দেবে, কিচ্ছু না, কিচ্ছু দেবে না। আর সকালবেলায় সকালবেলায় ভগবানকে স্মরণ করে মন শুদ্ধ হলো। সকালবেলায় ভগবানকে স্মরণ করে মন শুদ্ধ হলো। অনুবাদ তোমরা বলবে স্যার সকালবেলায় ভগবানকে স্মরণ করিয়া পুণ্য হইল, তাই না? সকালবেলায় ভগবানকে স্নান করিয়া পুণ্য হইল, সকালবেলায় ভগবানকে স্মরণ করিয়া পুণ্য হইল, ব্যাস। স্যার স্নান করিয়া স্মরণ করিয়া আছে, তাহলে কি করব? স্মৃত্যুয়া একটা লাগিয়ে দেব, বা স্মরিত্যুয়া কিছু একটা করে দেবো, তোয়াজ প্রত্যয় লাগিয়ে দেবো, কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। সুতরাং আমি আবারও বলছি, কোথায় অনুবাদ করার সময় দেখে নেবে ভালো করে কর্তা দুটো এক আছে না আলাদা আছে। সকালবেলায় স্নান করিয়া আমি শুদ্ধ হইলাম, এটা এটা এইখানে তাজ প্রত্যয় লাগাতে পারবে, জিনিসটা বোঝো। সকালবেলায় স্নান করিয়া আমি শুদ্ধ হইলাম, হ্যাঁ, সকালবেলায় স্নান করিয়া আমি শুদ্ধ হইলাম, স্নান আমি করছি, শুদ্ধও আমি হচ্ছি, এই ক্ষেত্রে তুমি তাজ প্রত্যয় লাগাতে পারবে। কিন্তু সেন্টেন্সটা যদি একটু ঘুরিয়ে দিয়েছে, সকালবেলায় স্নান করিয়া শরীর শুদ্ধ হইল, তখন তুমি আর তাজ প্রত্যয় লাগাতে পারবে না। তখন দেখো দুটো কর্তা আলাদা হয়ে যাচ্ছে, স্নানের কর্তা আমি, শুদ্ধ হওয়ার কর্তা শরীর, তখন আর তোয়াজ প্রত্যয় হবে না। তখন কি হবে? প্রাতঃ স্নানাৎ পরম শরীরম শুদ্ধম ভবতি, এরকম করে দাও, তাই না? প্রাতঃ স্নানাৎ পরম শরীরম শুদ্ধম ভবতি, এরকম করে দাও, তাহলে হয়ে গেল। শরীরটা আমার স্নানাৎ পরম, পঞ্চমী লাগিয়ে দাও, জ্বর, স্নান করিয়া জ্বর হইল, স্নানাৎ পরম জ্বর ভবতি, বেশ সিম্পল সেন্টেন্স। তোমরা তোয়াজ প্রত্যয়, লেপ প্রত্যয় এসব ভাবতে যাচ্ছ কেন? সেন্টেন্স তোমাদের ওখানে দেওয়াই থাকবে, তুমি তোমার ওখানে তো লেখার জায়গা থাকবে না। কেবলমাত্র শিখে রাখো যে এইভাবে আমাকে অনুবাদটা ধরতে হবে। তোয়াজ প্রত্যয় আছে, কেন তাজ প্রত্যয় হবে কি হবে না, এই জিনিসটা ক্যাচ করতে হবে, আর কিচ্ছু না। স্নান করিয়া জ্বর হইল, স্নাত্তুয়া জ্বরহ ভবতি, স্নানাৎ পরম জ্বরহ ভবতি, প্রত্যেকেই বেশিরভাগ সব স্নানাৎ স্নাত্তুয়া করে দেব, হবে না, স্নাত্তুয়া হয় না। জল খাইয়া জল পান করিয়া তৃষ্ণা দূরীভূত হলো, তাই না? শীতল জল, দরকার নেই, যদি তোমরা, যাই হোক এখানে আবার লেখার তো জায়গায় থাকবে না। শীতল জল পানাত করে দাও, শীতল জল পানাত একসাথে করে দাও, শীতল জল পানাত, শীতল জল পানাত একসাথে করে দাও। শীতলস্য জলেস্য এরকম যদি না করতে জানো, শীতল জল পানাত একসাথে করে দাও। শীতল জল পানের পর শীতল জল পান থেকে শীতল জল পানাত একসাথে করে দাও, দোষ তো কিছু না। যদিও করতে দেবে না, কিন্তু শিখে রাখার জন্য বললাম। সুতরাং তোয়াজ প্রত্যয়, লেপ প্রত্যয়, তুমুন প্রত্যয়, সত্রি প্রত্যয়, সানজ প্রত্যয়, বি কেয়ারফুল। শীতল জল পানি নয়, একদম তাই, তাও হবে শীতল জল পানি নয়। এই 5টা প্রত্যয়ে সাবধান থাকো, আর কিচ্ছু না। যদি এই 5টা প্রত্যয় তোমরা যদি সাবধান থাকো, তোমাদের অনুবাদ অশুদ্ধি একটাও ভুল হবে না। তোমরা লিখে রাখো খাতায়, আমি বলছি। যদি অব্যয়, যদি শব্দরূপ ধাতুরূপ, যদি কর্তা এবং ক্রিয়ার মধ্যে যে সম্বন্ধ, এবং এই যে 5টা প্রত্যয় বললাম, এই 5টা প্রত্যয় আর এইগুলো যদি তোমাদের ঠিকঠাক নলেজ থাকে, তোমরা অনুবাদও 6 নাম্বার পাবে, পুরো একদম ঠিক করে আসবে, আর এদিকে অশুদ্ধি সংশোধনও ঠিক করে আসবে। সুতরাং
বি কেয়ারফুল, একদম সাবধান থাকো আজকের থেকে। এই 5টা প্রত্যয় ভালো করে বই খুলে দেখে নেবে, কোথায় কোথায় সত্রী হচ্ছে, কোথায় সানচ হচ্ছে। বারবার অনুবাদটাকে প্র্যাকটিস করে যাও, বারবার অনুবাদটাকে প্র্যাকটিস করে যাও। ওকে, অনেক বড় সেন্টেন্স দিয়ে দিতে পারে, পাকা ফল দুটি সদিল ভূতলে, পড়িল মোর কোড়েরও কাছে। বলেছিলাম কখনো এই 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 সেন্টেন্স অনুবাদ সিএসসির ইন্টারভিউতে আমাকেও জিজ্ঞাসা করেছিল রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অধ্যাপক গোপাল চন্দ্র মিশ্র বাবু। সিএসসির ইন্টারভিউতে এই প্রশ্ন করেছিল, পাকা ফল দুটি সদিল ভূতলে, পড়িল মোর কোড়েরও কাছে। অনেক বড় সেন্টেন্স মনে হচ্ছে, একদম সিম্পল এগুলো, তাই না? তোমার পাকা ফল দুটি, পক্কে ফলানি, এসব করার কোনো দরকার নেই তো। তুমি একসাথে করে দাও, পক্ক ফলদয়ম, টেনে দাও, পাকা ফল দুটি পক্ক ফলদয়ম। তোমার সেন্টেন্সটা ঠিক হওয়া নিয়ে কথা। পক্কে ফলানি এসব করার কোনো দরকার নেই তো, পক্ক ফলদয়ম, পাকা ফল দুটি, দয়ম দিয়ে টেনে দিলে হয়ে গেল উত্তর। ব্যাস, এবার যেটা হবে সেটা করে দাও, পক্ক ফলদয়ম ভূতলে পততি মম কোড়ং নিকষা পিচ। সিম্পল সেন্টেন্স একদম, কিন্তু এইগুলোই আমরা ভুল করি। ওই অনেক কিছু ভাবতে যাই, শীতলে ন জলে ন, এইসব অনেক কিছু ভাবতে গিয়ে আমরা ভুল করে দিই। ওকে, সুতরাং এটুকুই আমার বলার ছিল তোমাদেরকে। এই জায়গাতে সাবধান থাকো, তাহলে অনুবাদ এবং অশুদ্ধি সব ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওকে, চলো এবার আমরা শুরু করব পুরাণ। আমি স্ক্রিনটা জাস্ট শেয়ার করে নিই। আমি মিউট? না, আমি তো কথা শুনতে পাচ্ছ না? আমার আনমিউট আছে, হ্যাঁ ঠিক আছে, আমার আনমিউট আছে। ওকে ওকে, আমি আমি স্ক্রিনটা এবার শেয়ার করছি পুরাণ থেকে। বি সাবধান, প্রত্যেকে একটু অনুবাদটাতে সাবধান থাকো, অনুবাদ আর অশুদ্ধি, আর কিচ্ছুতে তোমাদের ভুল হবে না। আমি যাচাই করে নিয়েছি তোমাদের, অনুবাদ আর অশুদ্ধিতে তোমরা যদি যারা ঠিক করে আসতে পারবে, যারা ঠিক করে আসতে পারবে অনুবাদ আর অশুদ্ধি প্রত্যেকেই রিটিন কোয়ালিফাই করে নেবে, প্রত্যেকেই রিটিন কোয়ালিফাই করবে। চাকরি আমি বলছি না, একবারও বলিনি কার হবে না হবে, রিটিনটা কোয়ালিফাই করো, পরে দেখা যাবে, পরে দেখা যাবে কি হবে। কিন্তু অনুবাদ অশুদ্ধি যারা যারা ঠিক করতে পারবে প্রত্যেকে চাকরি পাবে, একদম প্রত্যেকেই রিটিন কোয়ালিফাই করে যাবে। অনুবাদ অশুদ্ধি যদি ভুল করেছো তাহলে আর পাবে না, রিটিন কোয়ালিফাই করতে পারবে না। সুতরাং বি কেয়ারফুল, অনুবাদ অশুদ্ধি আমি যে 5টা বললাম ওই জায়গাটাতেই ভালো করে রপ্ত করো, দেখবে ওখান থেকে অনুবাদও পাচ্ছ, অশুদ্ধিও পাচ্ছ। আর ওই তুয়াজ তুমুন এই দুটোতেই এসএসসি পরীক্ষাতে দেয়, তাজ আর তুমুন এই দুটোতেই ভুল করো তোমরা, আর কোথাও দেয় না। রাম ভাত খাচ্ছে এইভাবে দেবে না, এইভাবে দেবে না। রাম রামের রামের ভাত খাইয়া উদর পূর্তি হইল, এই ধরনের সেন্টেন্স দেবে, বুঝেছো? রামের ভাত খাইয়া উদর পূর্তি হইল, কি হবে? রামের ভাত খাইয়া উদর পূর্তি হইল, এইরকম দেবে, উদর পূর্তি হইল, এই ধরনের সেন্টেন্স দেবে। তুয়াজ তুমুন সত্রি সানচ, এই জায়গাতে বি কেয়ারফুল, আর কিচ্ছু না। চলো, কি রয়েছে? পুরাণ। পুরাণ থেকে আমি একটুখানি বলবো, কিচ্ছু না, এখানে এমন কিচ্ছু নয়, তোমরা যেটা ভয় পাচ্ছ কিচ্ছু না। যে জায়গাগুলো আমি মার্ক করে দিচ্ছি এই পিডিএফ আমি আপলোড করে দেবো অ্যাপ থেকে, অ্যাপে কালকে পেয়ে যাবে সবাই, অ্যাপে কালকে সবাই পেয়ে যাবে। পুরাণ থেকে কিচ্ছু না, গতবারের প্রশ্ন থেকে শুরু করে 18 সালের প্রশ্ন দেখো, পুরাণ থেকে সেভাবে কোনো ডিপলি প্রশ্ন হয় না, এবারও হবে না। পুরাণ থেকে যেগুলো যেগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি এসএসসি পরীক্ষার জন্য। রিসার্চ আমরা এখানে করতে যাব না, আমি আগেই বলছি রিসার্চ আমরা করতে যাব না, আধা ঘন্টার মধ্যে আমি এটাকে কমপ্লিট করব। দেখো এইখান থেকে ম্যাক্সিমাম পুরাণ শব্দের অর্থ এই পিডিএফটা থেকে আমি পড়াচ্ছি, এই পিডিএফও তোমরা পেয়ে যাবে, অ্যাপে আমি আপলোড করে দেব। পুরাণ শব্দের অর্থ পুরাকালীন প্রাচীন কাহিনী, ম্যাক্সিমাম এই লাইনটার থেকে যদি কোনো প্রশ্ন হয়, পুরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাচীন কাহিনী, নবীন কাহিনী, ইতিহাস, আর কিছু একটা অপশন দিয়ে দিল,
এই প্রশ্ন এখান থেকে হতে পারে ম্যাক্সিমাম। এই লাইনটার থেকে আমি প্রথম থেকে লাস্ট লাইন অব্দি পড়বো, প্রত্যেকটা জায়গা থেকে বলে দেব কোথায় কোথায় প্রশ্ন হয়, তোমরা শুধু দেখে নাও যে এইগুলো তোমাদের জানা ছিল কি ছিল না। পুরাণ শব্দের অর্থ প্রাচীন কাহিনী, ইতিহাস, যে কোনো অপশন দিতে পারে, আবার দুটো অপশনও দিতে পারে, প্রাচীন কাহিনী ও ইতিহাস। ওকে, তাহলে প্রাচীন কাহিনীও বলতে পারবো, আবার ইতিহাসও বলতে পারবো। পুরাণ শব্দের দ্বারা অনেকেই ইতিহাসকে বুঝিয়েছেন, তবে ইতিহাস ও পুরাণ সম্পূর্ণ ভিন্ন। কিন্তু এটার একটা কোটেশন তোমরা পাবে, রেফারেন্স আমি দিচ্ছি ইতিহাস এবং পুরাণ নিয়ে, পরে বলছি। নেক্সট দেখো রচয়িতা, এই জায়গাটার থেকে ম্যাক্সিমাম একটা প্রশ্ন হতে পারে। স্কন্দ পুরাণে ব্রহ্মাকে পুরাণ সমূহের আদিকর্তা বলা হয়েছে। পরীক্ষাতে যদি প্রশ্ন হয় পুরাণ সমূহের আদিকর্তাকে, বেদব্যাস আর ব্রহ্মা, পরীক্ষাতে যদি ম্যাক্সিমাম প্রশ্ন হয় এই লাইনটার থেকে, এটাই হবে পুরাণের আদিকর্তাকে, তাহলে এটা আমরা করব ব্রহ্মা। ওকে, ব্রহ্মার কাছ থেকে প্রকাশিত পুরাণাং সর্বশাস্ত্রাণাং প্রথমং ব্রহ্মণা স্মৃতম অন্তরং চ বক্তব্যে বেদাস্তস্য বিনির্গতাঃ। রাইট, তাহলে এই যে কোটেশনটা পেয়ে যাচ্ছ, যদি এই ছকটার থেকে, এই ঘরটার থেকে যদি কোনো প্রশ্ন হয়, ম্যাক্সিমাম হবে পুরাণ সমূহের আদিকর্তাকে, উত্তর হবে ব্রহ্মা, আর কিচ্ছু না। নেক্সট, রচনাকাল আমাদের দেখার দরকার নেই, কোনোদিন পড়বে না, জীবনও পড়বে না, ছেড়ে দাও। পুরাণের হ্যাঁ, এখানে আরেকটা আছে, ব্যাসদেব কর্তৃক রচিত অষ্টাদশ পুরাণানি কৃত্বা সত্যবতী সুতঃ, সুতঃ মানে সন্তান, সত্যবতীর যে সন্তান ব্যাসদেব কর্তৃক রচিত। যদি বলা হয় পুরাণের আদিকর্তাকে, ব্রহ্মা। পুরাণের রচয়িতাকে, না ব্যাসদেব। সিম্পল উত্তর, কোনো রিসার্চে যাওয়ার দরকার নেই, একদম সিম্পল। পুরাণের আদিকর্তা ব্রহ্মা, তার তোমরা রেফারেন্স পেয়ে যাচ্ছ পুরাণাং সর্বশাস্ত্রাণাং, বলতে পারবে না স্যার এটা আপনি নিজে থেকে বললেন না। ব্যাসদেব কর্তৃক রচিত অষ্টাদশ পুরাণানি কৃত্বা সত্যবতী সুতঃ, সুতঃ নাম পুত্রঃ, তাহলে সত্যবতী সুত, সত্যবতীর যে সন্তান, পুত্র, ব্যাসদেব কর্তৃক রচিত। বেশ, এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন হলে তোমরা উত্তর দিতে এবার পারবে, আর কিচ্ছু হবে না এখান থেকে প্রশ্ন। নেক্সট দেখো, পুরাণের দুটো ভাগ কোনোদিন পরীক্ষাতে আসবে না, শুধু জেনে রাখো, মহাপুরাণ আর উপপুরাণ, আমরা প্রত্যেকেই জানি। নেক্সট চলে এসো উপপুরাণ আর মহাপুরাণের ভাগগুলো। মহাপুরাণ কতগুলো রয়েছে, এই যে এই শ্লোকটা বা এই যে এই কারিকাটা রয়েছে, এই কারিকাটা মুখস্থ করে রাখো, লিখে রাখো খাতায়, এই কারিকাটা মুখস্থ রাখতে হবে। মদয়ং ভদয়ং চৈব বত্রয়ং বা চতুষ্টয়ম অনাপলিঙ্গ কুস্কানি পুরাণানি প্রচক্ষতে, এটাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ যদি না আছে মুখস্থ করে নাও, এক্ষুনি করে নাও, এক্ষুনি মুখস্থ করো, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। কিরকম ভাবে না, মদয়ং ভদয়ং চৈব বত্রয়ং বা চতুষ্টয়ম, লাইনটি কোন পুরাণের আছে, লাইনটি কোন পুরাণে পাওয়া যায়, এই একটা প্রশ্ন আসবে। সেকেন্ড, মদয়ং ভদয়ং চৈব বত্রয়ং বা চতুষ্টয়ম, পরের লাইনটি কি হবে, বোঝা গেছে প্রশ্ন। থার্ড, মদয়ং ভদয়ং চৈব ড্যাশ বা চতুষ্টয়ম, বত্রয়ম বা চতুষ্টয়ম, এরকম কিছু অপশন দিয়ে দেবে। তাহলে আমি এখান থেকে বললাম তিনটে প্রশ্ন হতে পারে, এবং যতদূর মনে হচ্ছে, যতদূর মানে একটা অনুমান, একটা সিক্স সেন্স বলছে, যদি এই জায়গাটার থেকে প্রশ্ন করে, ভালো যদি প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্নটাই দেবে এবারে, মদয়ং ভদয়ং চৈব বত্রয়ং বা চতুষ্টয়ম, এইটি কোন পুরাণে পাওয়া যায়, এই লাইনটি উদ্ধৃতাংশটি কোন পুরাণে পাওয়া যায়, প্রশ্ন এটাই হতে পারে। তাহলে কি ভাগবত পুরাণ জেনে রাখলে 1-3-21, কারণ গতবারে একটা পুরাণের লক্ষণ থেকে প্রশ্ন দিয়েছিল, এবারে লক্ষণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। অত্যন্ত জনপ্রিয় শ্লোক মদয়ং ভদয়ং চৈব, তাহলে এই লাইনটার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা তোমরা জেনে রাখো অনেকাংশে, প্রায় অনেকখানি চান্স আছে এই লাইনটা, এই দুটো লাইন আসার। তাহলে মুখস্থ করে নাও, এক্ষুনি মুখস্থ করে নাও, আশা করি প্রত্যেকের মুখস্থ আছে। এই মদয়ং মানে কি, ভদয়ং মানে কি, এগুলো আমি বলবো না, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে।
নেক্সট এবারে এসে যাচ্ছে বৃহত্তম পুরাণ। প্রশ্ন হতে পারে বৃহত্তম পুরাণ কি পুরাণ? স্কন্দ পুরাণ। প্রত্যেকেই আমরা জানি। ক্ষুদ্রতম পুরাণ প্রচুর ডিবেট আছে। বামন পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, কুর্ম পুরাণ, নীলাঞ্জনা আছে কি আমি জানি না এখানে। নীলাঞ্জনার তো সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছে এই এই একটা প্রশ্ন নিয়ে, তার জন্য প্রশ্নটা আমি তোমাদের গ্রুপে দিয়েছিলাম। তাহলে ক্ষুদ্রতম পুরাণ হচ্ছে কুর্ম পুরাণ। চোখ বন্ধ করে কুর্ম পুরাণ উত্তর দিয়ে আসবে, ভাবতে হবে না। চোখ বন্ধ করে কুর্ম পুরাণ উত্তর দিয়ে আসবে। যদি বৃহত্তম পুরাণ আসে স্কন্দ পুরাণ করবে, ক্ষুদ্রতম পুরাণ এলে কুর্ম পুরাণ করবে। চোখ বন্ধ করে উত্তর দিয়ে আসবে। পরীক্ষায় আসার ভালো প্রশ্ন, সম্ভাবনা আছে, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে পুরাণের বৈশিষ্ট্য। বিভিন্ন পুরাণের বিষয়বস্তু থেকে পুরাণের বৈশিষ্ট্য সম্পর্কে একটি সাধারণ ধারণা গড়ে উঠেছে। বায়ু, কুর্ম, মৎস্য প্রভৃতি পুরাণের 5টি লক্ষণ নির্দিষ্ট হয়েছে। গতবার এই প্রশ্ন পড়ে গেছে, এবার এই প্রশ্ন দেবে না। এবার তাহলে কি প্রশ্ন দেবে স্যার? তাহলে এবার এখান থেকে যদি প্রশ্ন দেয়, কি প্রশ্ন হতে পারে বলো? এখান থেকে প্রশ্ন হতে পারে স্বর্গ শব্দের অর্থ কি? প্রতিসর্গ পুরাণের লক্ষণে স্বর্গ শব্দটির অর্থ কি? পুরাণের লক্ষণে প্রতিসর্গ শব্দটির অর্থ কি? পুরাণের লক্ষণে বংশ শব্দটির অর্থ কি? প্রশ্ন এইটা হবে। কোথায় পাওয়া যায় এটা আর হবে না। বা এটা হতে পারে প্রথম লাইনটা দিয়ে দেবে, সেকেন্ড লাইনটি কি হবে তোমাদেরকে ঠিকঠাক চয়েস করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? এটাও চোখ বন্ধ করে মুখস্থ। কিচ্ছু উপায় নেই। চোখ বন্ধ করে মুখস্থ 5বার খাতায় লিখে নাও। লেখা পড়া আগে লিখে নাও, তারপর পড়বে। মুখস্থ করে নাও 5বার খাতায়। পড়তে পড়তে মদয়ং বদয়ং চৈব বত্রং বা চতুষ্টয়ম হয়ে গেল। স্বর্গস্য প্রতিসর্গস্য স্বর্গস্য প্রতিসর্গস্য স্বর্গস্য প্রতিসর্গস্য ফটাফট ফটাফট লিখতে যাও। কি লিখছো দেখার দরকার নেই, কলমটা শুধু চালাও খাতার উপর। কি লিখছো দেখার দরকার নেই, শুধু কলমটা হাতে রাখো, কলমটা খাতাতে চালিয়ে দাও। মুখ দিয়ে বলো আর খাতায় এটা চলো। মুখ আর হাত দুটো একসাথে চলবে এই 10টা দিন। মুখ আর হাত এই 10টা দিন একসাথে চলবে। মুখে বলছো স্বর্গস্য, এদিকে কলমও চলছে, স্পিডে কলমও চলছে। অনুবাদ কখনো কখনো দেখবে বিবেক বাবুর টাইপিং এর স্পিড দেখবে, মুখে তোমাদের মুখে বলার আগে দেখবে উনি স্ক্রিনে টাইপ করে দিয়েছেন, তাই না? দেখবে কখনো কখনো হয়তো অনুবাদের ক্লাসে তোমরা দেখতে পাবে মুখে তুমি একটা লাইন বলার আগে ওনার টাইপিং কমপ্লিট, মানে পুরো একদম নন স্টপ চলছে হাত। সেই রকম করতে হবে। কি করবে? মুখে বলবে, কলম চলবে, তবেই তোমার পড়াটা রেডি হবে, তবেই তোমার আর ভুল হবে না। তাহলে স্বর্গস্য প্রতিসর্গস্য আমি বললাম এই শ্লোকটা মুখস্থ রাখতে হবে। নেক্সট এখান থেকে একটা প্রশ্ন আমি দেখছিলাম, ভাগবত পুরাণ অনুসারে পুরাণের কয়টি লক্ষণের কথা বলা হয়েছে? পুরাণে 10টি লক্ষণ। পুরাণে 10টি লক্ষণের কথা বলা হয়েছে। ভাগবত পুরাণ অনুসারে পুরাণের 10টি লক্ষণের কথা বলা হয়েছে। 10টি লক্ষণ কি কি? এগুলো পরীক্ষায় আসবে না, ম্যাক্সিমাম আসতে পারে ভাগবত পুরাণ অনুসারে পুরাণের লক্ষণ 10টি, 5টি, 3টি, 4টি, 1টি, এই 4টা অপশন দিয়ে দিল। ম্যাক্সিমাম এই প্রশ্ন আসতে পারে। বৃত্তি কি, রক্ষা কি, এগুলো দেবে না। ওকে, তাহলে ফার্স্ট পেজ থেকে আমি বলে দিলাম কি কি পুরাণ কাকে বলে, পুরাণের মানে কি, ইতিহাস বা প্রাচীন কাহিনী, আদিকর্তা ব্রহ্মা, রচয়িতা হলো আমাদের বেদব্যাস। ওকে, নেক্সট আমরা বললাম ক্ষুদ্র পুরাণ, কুর্ম পুরাণ, বৃহৎ পুরাণ, স্কন্দ পুরাণ। কত শ্লোক? নো প্রবলেম, এগুলো কখনোই আসবে না। কুর্ম পুরাণের শ্লোক ও সংখ্যা কত, এগুলো তবু একটু দেখে রাখবে, আমার দেখেই রাখবে, যদি মনে হচ্ছে একবার দেখেই না রেখে দিও। এখানে হয়তো দেওয়া নেই, ও দেওয়াই আছে। স্কন্দ পুরাণ 81,000 শ্লোক আর কুর্ম পুরাণ 5,000 শ্লোক। তবে এইগুলো বিতর্ক, এইগুলো দেয় না, এই বিতর্ক প্রশ্ন দেবে না। পরীক্ষক যারা প্রশ্ন করবেন তারা জানেন বিতর্ক প্রশ্ন দেবে না। 81,000 কে বলেছে? 80,000ও হতে পারে। 81,000টাই কনফার্ম আমি জেনে আছি নাকি? বইয়ে লিখে দিয়েছে 81,000 মানে 81,000ই কনফার্ম? না, এটা নয়। এই ধরনের দেবে না, শুধু দেবে বৃহত্তম পুরাণ কাকে বলা হয় বা ক্ষুদ্রতম পুরাণ কাকে বলা হয়, এটা আমরা জানলাম। নেক্সট আমি বললাম অষ্টাদশ পুরাণের নাম যে কারিকাটি, সেটি ভালো করে মুখস্থ করতে হবে এবং কোথায় পাওয়া যায় ভাগবত পুরাণে, এটা ভালো করে জেনে রাখো।
নেক্সট আমি বললাম এই শ্লোকটা তোমরা মুখস্থ রাখো, এবং এটা কোথায় পাওয়া যায়? বায়ু পুরাণ, মৎস্য পুরাণ বা কুর্ম পুরাণে পাওয়া যায়। স্বর্গ শব্দের অর্থ কি, প্রতিসর্গ শব্দের অর্থ কি, এগুলো ভালো করে একটু জেনে রাখবে। লাস্ট আমি বললাম ভাগবত পুরাণ অনুসারে পুরাণের 10টি লক্ষণের কথা বলা হয়েছে। আশা করি ফার্স্ট পেজ থেকে যা যা প্রশ্ন হবে আমি তোমাদের বলে দিয়েছি। আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন দিলে পারবে, এবং এই ফার্স্ট পেজ থেকে প্রশ্নটা হবে। ম্যাক্সিমাম সেকেন্ড পেজে দেখি কি রয়েছে। তাহলে পঞ্চলক্ষণ, স্বর্গস্য প্রতিসর্গস্য বংশ মন্বন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম, তাই না? স্বর্গস্য প্রতিসর্গস্য বংশ মন্বন্তরাণি চ বংশানুচরিতং চৈব, এই যে স্বর্গ মানে কি? সৃষ্টি। প্রতিসর্গ মানে কি? প্রলয়ের পর পুনরায় সৃষ্টি। বংশ মানে কি? দেবতা ও ঋষিদের বংশবর্ণন। মন্বন্তর মানে কি? মনু পরিবর্তন বা মনুর রাজত্বকাল। নেক্সট হচ্ছে বংশানুচরিত মানে রাজবংশের ইতিহাস, এটি আছে মৎস্য পুরাণে। এই যে রেফারেন্স এখানে দেওয়া আছে মৎস্য পুরাণে। তাহলে ভালো করে জেনে রাখো এইগুলো, স্বর্গ কি, প্রতিসর্গ কি, বংশ কি, মন্বন্তর কি, বংশানুচরিতং চৈব কি। শুধু দেখে নাও, এগুলো পড়ানোর উদ্দেশ্যই হচ্ছে তোমার এগুলো জানা আছে কিনা নিজেকে প্রশ্ন করো, যে হ্যাঁ আমি এগুলো জানি কি, আমি এগুলো নতুন শিখছি, আর কিছু না। নেক্সট, এই পুরাণের শর্ট গৌণ লক্ষণ কোনোদিন দরকার নেই, এগুলো আসবে না। পুরাণের 10 লক্ষণ, ভাগবত পুরাণ অনুসারে পুরাণের 10টি লক্ষণ। এই শ্লোক কি, এগুলো দেখার, এগুলো জীবনে পরীক্ষাতে আসবে না, দেখবে কোনোদিনও আসবে না। শুধু পুরাণ, ভাগবত পুরাণে পুরাণের কয়টি লক্ষণের কথা বলা হয়েছে? 10টি ম্যাক্সিমাম এটা। তবে যেহেতু পিডিএফটা আমি অ্যাপে আপলোড করে দেবো, তোমরা এই জায়গাটা একটু দেখে রেখে দেবে, আর কিচ্ছু না। এবার চলে এসো সাত্বিক পুরাণ। আমি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, আশা করি আর কারো ভুল হবে না। আমি ট্রিক শিখিয়ে দিয়েছি, আশা করি আর কেউ ভুল করবে না। সাত্বিক পুরাণ, বৈষ্ণব ভাইয়ের বিয়েতে না গিয়ে পদ্মবনে গেল। বৈষ্ণব ভাইয়ের বিয়েতে না গিয়ে পদ্মবনে গেল, খুব সহজ লাইন। ভাগবত সত্য রজতম গুণ কি, আসবে না, এগুলো আসবে না। সত্য রজতম গুণ কি, সাংখ্য দর্শন যেতে হবে, এগুলো আমাদের দেখার দরকার নেই। সাত্বিক পুরাণ, বৈষ্ণব পুরাণ বা বিষ্ণু বিষয়ক পুরাণ, শুধু এগুলো জেনে রাখো, আর কিচ্ছু আমাদের দরকার নেই। রজগুণ কি, এটা নেটের প্রশ্ন নয়, এটা ফিলোসফির প্রশ্ন নয়। সাত্বিক পুরাণ শুধু জেনে রাখো, সাত্বিক পুরাণ কোনগুলো এটা জেনে রাখো, পরীক্ষায় দিতে পারে। যে নিচের কোনটি সাত্বিক পুরাণ পরীক্ষায় দিতে পারে, তাহলে এটা তোমরা করে নেবে। নেক্সট কি, এখানে কি কি বলা হয়েছে? ভাগবত পুরাণের বিষয়বস্তু, সর্বাধিক প্রসিদ্ধ বিষ্ণুর নানা আখ্যানের কথা বলা হয়েছে। গরুড় পুরাণ, কেউ একটু আগে প্রশ্ন করেছিলে, পৌরাণিক বিশ্বকোষ সৃষ্টিতত্ত্ব, পৌরাণিক বিশ্বকোষ সৃষ্টিতত্ত্ব পরীক্ষাতে দেয়। পৌরাণিক বিশ্বকোষ কোন পুরাণকে বলা হয়? গরুড় পুরাণকে। সাহিত্যের বিশ্বকোষ কোন পুরাণকে বলা হয়? অগ্নি পুরাণকে। সাহিত্যের বিশ্বকোষ আর পৌরাণিক বিশ্বকোষ দুটো কিন্তু আলাদা। পৌরাণিক বিশ্বকোষ গরুড় পুরাণকে, সাহিত্যের বিশ্বকোষ বলা হয় অগ্নি পুরাণকে। এই দুটোই পরীক্ষাতে দেয় বেশিরভাগটা। বেশ, বাকি তোমরা এই বিষয়গুলো দেখে নিলে। নেক্সট হচ্ছে রাজসিক পুরাণ। এখান থেকে দেখে নেবে যে প্রশ্নটা দেয় এই কলিকাতার, আচ্ছা পরে আছে আদম নোহার কাহিনী, এটা কিন্তু পরীক্ষাতে দিয়েছিল। আদম নোহার কাহিনী কোন পুরাণের কথা, কোন পুরাণের অন্তর্গত, এইটা পরীক্ষাতে দেয়। এই যে হ্যাঁ, আধুনিক কলকাতা নগরের উল্লেখ কোন পুরাণে আছে? ভবিষ্যৎ পুরাণে আছে উল্লেখ। এই বিষয়বস্তুগুলো একটু তোমরা জেনে রাখবে। আর কি দেয়? দুর্গা সপ্তশতীর কথা। দুর্গা সপ্তশতীর কথা কোন পুরাণে পাওয়া যায়? মার্কণ্ডেয় পুরাণে। চণ্ডী পুরাণ ইবিজিবি নাম দিয়ে দেবে, মার্কণ্ডেয় পুরাণ হবে দুর্গা সপ্তশতীর কথা। ঠিক, তবে আবারও বলে রাখি, এগুলো বিতর্কমূলক প্রশ্ন সচরাচর দেবে না, কারণ দুর্গা সপ্তশতীর কথা আরো অনেক পুরাণে পাওয়া যায়। সুতরাং এগুলো এইভাবে দেয় না। যেটা দেয় পৌরাণিক বিশ্বকোষ আর সাহিত্যের বিশ্বকোষ, কলকাতা নগরের বর্ণনা, আদম নোহার কাহিনী, এগুলোর বর্ণনা। এই মূলত 4টে বা 5টা দেয়, এগুলো ভালো করে একটু জেনে রাখো। ওকে, আর কিচ্ছু না। নেক্সট চলে এসো শৈব বা পুরাণ, শৈব পুরাণ বা তামসিক পুরাণ। এখান থেকে দেখে নাও সাহিত্যের বিশ্বকোষ। অগ্নি পুরাণকে বলা হয় সাহিত্যের বিশ্বকোষ। শৈব পুরাণ কোনগুলো তোমরা জানো? শিবলিঙ্গের সঙ্গে বাড়িতে মাছ আনা, অনুচিত কর্ম।
প্রত্যেকেই মুখস্থ করে নিয়েছো, আর ভুল হবে না। সুতরাং শৈব পুরাণ বা তামসিক পুরাণ কোনগুলো, এখান থেকে প্রশ্ন হতেই পারে। এবং এর বিষয়বস্তু থেকে যদি কোনো প্রশ্ন হয়, সাহিত্যের বিশ্বকোষ কাকে বলা হয়? অগ্নিপুরাণকে। ওকে, বেশ, বাকি যে যে বিষয়গুলো রয়েছে একটুখানি জাস্ট দেখে নিতে হবে। মোগল সাম্রাজ্যের বর্ণনা, এইগুলো ডিবেটমূলক প্রশ্ন হয়ে যাবে। ভবিষ্য পুরাণ ছাড়া আরো অনেক পুরাণে রয়েছে। মৌর্য সাম্রাজ্যের বর্ণনা অনেক পুরাণে রয়েছে। বিভিন্ন দেবদেবীর মাহাত্ম্য কীর্তন সব পুরাণেই আছে, সব দেবদেবীর। সুতরাং এই ডিবেটমূলক প্রশ্ন দেবে না। যারা পরীক্ষক তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স হোল্ডারেই থাকেন, তারা জানেন যে কোনগুলো বিতর্ক হয়, কোনগুলো বিতর্ক হয় না। সুতরাং সেই ধরনেরই প্রশ্ন দেবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক, নেক্সট। উপপুরাণ 18টি, ম্যাক্সিমাম এখান থেকে প্রশ্ন দিতেই পারে। কোনটি উপপুরাণ নয় বা কোনটি উপপুরাণের অন্তর্গত, এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন হতে পারে। সুতরাং উপপুরাণ আমি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। উপপুরাণ আমি ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। রাজস কি উপপুরাণের, বলো তো প্রথম লাইনটা কি বলেছিলাম, ভুলে গেলাম দেখো। উপপুরাণ, যাই হোক, হ্যাঁ উপপুরাণের টিক্সটা আমি শিখিয়ে দিয়েছিলাম। দাঁড়াও, প্রথমটা একটু মনে পড়লে পুরোটা মনে পড়ে যাবে। একটু বলো না, প্রথমটা একটু কেউ মনে করাও। শিবের উপসে, একদমই তাই। শিবের উপসে বাঘ সিংহ মনের আনন্দে নাচ করিলেন। ঠিক, একদম একদম, শিবের উপসে বাঘ সিংহ মনের আনন্দে নাচ করিলেন। বেশ, ট্রিক্সটা আমি লিখিয়ে দিয়েছিলাম, ভিডিও আছে, একবার শুধু চোখ বুলে নিও। তা দেখিয়া, কেউ একজন লিখে দাও, মাস্টার নন্দী, হ্যাঁ কেউ একজন লিখে দাও তো। শিবের উপসে বাঘসিংহ মনের আনন্দে নাচ করিলেন, মহেশ্বর নন্দী তা দেখিয়া কহিলেন, আহ শতকোটি সূর্য প্রণামেই সম্ভব। একদম মিলিয়ে নেবে, উপপুরাণ তোমাদের মিলে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে উপপুরাণ আমাদের 18টা, কি কি নাম আছে এগুলো জেনে নিলাম। হ্যাঁ, এবার তোমরা অনেকেই বলতে পারো স্যার রাজসিক পুরাণের ট্রিক্স কেন বাবা? আমার কাছে যদি 3জন ব্যক্তি থাকে, আমি যদি 2জন ব্যক্তিকে চিনে যাই, যে রাম, শ্যাম আর লক্ষণ, 3জন ব্যক্তি আছে, আমি চিনে গেলাম, আমি জানি কোনটা রাম আর কোনটা লক্ষণ, তাহলে আর তৃতীয় ব্যক্তিকে আমার চেনার দরকার পড়বে? দরকার পড়বে না। রাম আর শ্যামকে আমি যদি চিনে যাই, তাহলে তো লক্ষণকে আমি ইজিলি বলতে পারবো এটা লক্ষণ। তোমার যদি সাত্বিক পুরাণ আর শৈব পুরাণ সম্বন্ধে যদি নলেজ থাকে, কোনগুলো শৈব পুরাণ কোনগুলো সাত্বিক পুরাণ, তাহলে ওই দুটো বাদ দিয়ে যেগুলো থাকছে সেগুলো রাজসিক পুরাণ, তাই না? তার জন্য রাজসিক পুরাণের ট্রিক্স আর আমি শেখাইনি। ওকে, নেক্সট এবার দেখে নাও পুরাণ সম্পর্কিত উক্তি সমূহ। পুরাণস্য কল্পস্য পুরাণানি বিদুর বুধাহা, যারা পণ্ডিত ব্যক্তি তারা বলে থাকেন পুরাণস্য পুরাণানি, পুরাণ পুরাতন কালের যে কল্পনা বা ইতিহাস তাকে জ্ঞানী ব্যক্তিরা, পণ্ডিত ব্যক্তিরা পুরাণ বলে থাকেন। মৎস্য পুরাণে আছে, এই লাইনগুলো মুখস্থ রাখবে, কোন পুরাণে পাওয়া যায় এটা জেনে রাখবে। পুরাণেষু ইতিহাস অয়ং পঠ্যতে বেদবাদিবিহি, বেদবাদিবিহি যারা বেদ জ্ঞানী ব্যক্তি তারা কি করেন? পুরাণেষু ইতিহাস অয়ং পঠ্যতে, পুরাণের মধ্যেই ইতিহাসকে পড়ে থাকেন বা গণনা করে থাকেন। পুরাণ এবং ইতিহাস, পুরাণ এবং ইতিহাসকে পুরাণের মধ্যে, পুরাণেষু ইতিহাস অয়ং, অয়ং ইতিহাস পঠ্যতে, পুরাণের মধ্যে ইতিহাসকে তারা গণনা করে থাকেন। মৎস্য পুরাণ। যাস্কাচার্য কি বলছে? পুরা নবং ভবতি, পুরা নবং ভবতি, পুরাতন হয়েও যেটা নূতন সেটাই হচ্ছে আমাদের পুরাণ। পুরা পূর্বস্মিন কালে ভব, পুরা, পুরাণের পুরা শব্দের অর্থ হচ্ছে পূর্বস্মিন কালে, যেটা পূর্বস্মিন কালে হয়েছে সেটাকে আমরা পুরাণ বলি। হলায়ুধ বলছে, মহাভারত বলছে অত্র, কি অত্র অপি উদাহরণম অদ, না সরি, অত্র সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অত্র অপি উদাহরন্তিম ইতিহাসং পুরাতনম। আচ্ছা, মহাভারত এটাই আমাদের বলছে, অত্র অপি উদাহরন্তিম ইতিহাসং পুরাতনম। বেশ, তোমরা এখান থেকে এগুলো মুখস্থ করে রেখে দাও, আর কিচ্ছু না, এখান থেকে জাস্ট এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা কোথায় কি কি লক্ষণ পাওয়া যায়
এগুলো শুধু একটু মুখস্থ রাখো। সচরাচর দেয় জাস্কাচার্যের মতটাই সব জায়গাতে তুলে দেয়, আর কোথাও দেয় না। জাস্কাচার্যের এই মতটাকে সব জায়গাতে তুলে দেয়। যদি এখান থেকে কোনো প্রশ্ন দেয়, জাস্কাচার্যের এই মতটা দেবে। পুরা নবং ভবতি, পুরাতন হয়েও যেটা আমাদের কাছে নূতন, সেটাকে আমরা বলছি পুরাণ। ওকে, তাহলে পুরাণ থেকে আর সেভাবে কোনো প্রশ্ন হয় না। 18 সালের ইতিহাসে কোনো প্রশ্ন এর বাইরে হয়নি। এই যে দুটো পেজ, মাত্র দুটো পেজ, আজকে আশা করি রেডি হয়ে গেছে। দুটো বা তিনটে পেজ আশা করি আজকেই রেডি হয়ে গেছে। এই দুটো বা তিনটে পেজের বাইরে পুরাণ থেকে প্রশ্ন হয় না, সচরাচর হয় না। একদম যদি তোমাদের ভাগ্য খুব খারাপ থাকে, আমার ভাগ্য বা আমাদের ভাগ্য যদি খুব খারাপ থাকে, তাহলে হয়তো অন্য কোনো পুরাণ থেকে কোনো ডিপ একদম ভিতরের কোনো বিতর্কমূলক প্রশ্ন দিতে পারে। আশা করি তোমাদের ভাগ্য খারাপ নয়, আমাদেরও ভাগ্য খারাপ নয়। এই তিনটে পেজ এখানে রেডি করে নাও, এক্ষুনি রেডি করে নাও। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নাও, তোমরা এগুলো পারছো কিনা। শতপথ ব্রাহ্মণে পুরাণকে বলা হয়েছে বিশ্বকোষ, ধর্মশাস্ত্র, পঞ্চম বেদ। পঞ্চম বেদ এখানে উত্তর আমি করে দিয়েছি। শতপথ ব্রাহ্মণে পুরাণকে বলা হয়েছে পঞ্চম বেদ। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়, পুরাণকে পঞ্চম বেদ বলা হয়, নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয়। তাহলে বুঝতে পারছো পঞ্চম বেদ সবকে বলা হয়। তাহলে প্রশ্ন হবে, স্যার সব কি দিয়ে দেবে একটা প্রশ্নে? না, কখনোই দেবে না, যে কোনো একটাই প্রশ্ন দেবে, পঞ্চম বেদ কাকে বলা হয়। ওকে, আর যদি সবকিছু দিয়ে দেয় নাট্যশাস্ত্র, মহাভারত, পুরাণ, তাহলে অপশনটা থাকবে সবকটি। সিম্পল। নেক্সট, পঞ্চম বেদ রূপে পরিচিত সবকটি। ও তারপরেই দেখো আছে মহাভারত, পুরাণ, নাট্যশাস্ত্র সবকটি, সবকটি হচ্ছে পঞ্চম বেদ রূপে পরিচিত। পুরাণ এবং ভবতি, পুরাণ সম্পর্কিত এই উক্তিটি কে করেছেন? যাস্কাচার্য, একটু আগে পড়ে এলাম। নেক্সট, ভারতীয় ঐতিহ্য অনুসারে পুরাণ সমূহের রচয়িতা কে? ব্যাসদেব। প্রথম পেজের কথা মনে করো, আমি বলেছিলাম পুরাণ সমূহের যদি রচয়িতার কথা বলা হয় তাহলে ব্যাসদেব করবে। অষ্টাদশ পুরাণানি কৃত্বা, তাই না? সত্যবতী সুতঃ, ওই যে সুতঃ পুত্র, তাহলে ব্যাসদেব। আর যদি পুরাণ সমূহের আদিকর্তার কথা বলা হয় তাহলে করবে ব্রহ্মা। ব্যাস, সিম্পল। নেক্সট, পুরাণের লক্ষণ নয়, পুরাণের লক্ষণ নয় স্বর্গ লক্ষণ, মন্বন্তর লক্ষণ। মন্বন্তর সন্ধি করলে কি হয়? মনু যুক্ত অন্তর, অন্তর মানে পরবর্তী, মনুর পরবর্তী, পরবর্তী কাল। মনু, স্বর্গ, মন্বন্তর, প্রতিসর্গ এবং উপসর্গ। তাহলে এখানে পুরাণের লক্ষণ নয়, উপসর্গ। নেক্সট, কোন পুরাণে শিবের 28টি অবতারের কথা বলা হয়েছে? লিঙ্গ পুরাণ। বিতর্কমূলক প্রশ্ন, তবু লিঙ্গ পুরাণ পরীক্ষায় যদি দেয়, বাকিগুলো তো থাকবেই না, লিঙ্গ পুরাণটাই থাকবে। নেক্সট হচ্ছে শিবের অবতারের কথা বলা হয়েছে কুর্ম পুরাণে। এখানে দেখো বিতর্কমূলক প্রশ্ন একটু আগেই বললাম, কোন পুরাণে 28টি অবতারের কথা বলা হয়েছে? লিঙ্গ পুরাণ। আবার পরেরটাতে বলছে শিবের অবতারের বর্ণনা কোন পুরাণে আছে? কুর্ম পুরাণে। বিতর্কমূলক প্রশ্ন হয়ে যাচ্ছে, সুতরাং পরীক্ষাতে দেবে না, বিতর্কমূলক প্রশ্ন দেবে না, নিশ্চিন্তে থাকো, বিতর্কমূলক কোনো প্রশ্ন দেবে না। আর পুরাণ মানেই প্রচুর বিতর্কের প্রশ্ন, প্রচুর বিতর্কের জায়গা। তুমি যেটাই বলবে দেখবে অন্য না কোনো পুরাণে বলা হয়েছে, নির্দিষ্ট করে বলতেই পারবে না। সুতরাং ফিক্সড যে কিছু কিছু প্রশ্ন থাকে, সাহিত্য কোষ, পৌরাণিক কোষ, পঞ্চলক্ষণ, দ্বাদশ লক্ষণ, এইগুলোই দেয়, এইগুলোই প্রশ্ন হয়, এর বেশি কিছু বিতর্কমূলক দেবে না। নেক্সট হচ্ছে পুরাণের পঞ্চলক্ষণের অন্তর্গত নয়, বিসর্গটা অন্তর্গত নয়। আদি পুরাণ কি? ব্রহ্ম পুরাণ। নেক্সট হচ্ছে আকারে বৃহত্তম পুরাণ স্কন্দ পুরাণ, 81,000 শ্লোক। আকারে ক্ষুদ্রতম পুরাণ কুর্ম পুরাণ, 5,000 শ্লোক। প্রত্যেকে আমরা জানি। দেখে নাও, শুধু নিজেকে প্রশ্ন করো যে এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে কি নেই, নাকি এগুলো আমি আজকে প্রথমবারের জন্য শিখছি। শুধু এই প্রশ্নটা নিজেকে করো, আর কিচ্ছু না। নেক্সট, বেদব্যাস সর্বপ্রথম কোন পুরাণ রচনা করেন? ভালো প্রশ্ন। বেদব্যাস সর্বপ্রথম কোন পুরাণ রচনা করেন? না, ব্রহ্ম পুরাণ। নেক্সট হচ্ছে আদি পুরাণ নামে পরিচিত ব্রহ্ম পুরাণ, কারণ বেদব্যাস সর্বপ্রথম ওই পুরাণটাকে রচনা করছেন। নেক্সট, ক্ষুদ্রতম পুরাণের নাম হচ্ছে কুর্ম পুরাণ। পঞ্চলক্ষণাত্মক পুরাণ নয়। ভালো করে প্রশ্ন পড়ো, এই জায়গাটাতে আমি তোমাদেরকে সাবধান থাকতে বলি বারবার। প্রশ্নটা ভালো করে পড়বে, মাথার মধ্যে গেঁথে আছে পঞ্চলক্ষণাত্মক পুরাণ, বায়ু পুরাণ। এখানে অপশন দিয়ে দেবে, এই যে বায়ু রয়েছে, মৎস্য রয়েছে, কিন্তু প্রশ্নটা দিয়েছে পঞ্চলক্ষণাত্মক পুরাণ নয়।
প্রশ্নটা পড়ো ভালো করে, পরীক্ষাতে এটা এইগুলোই ভুল করবে তোমরা। পরীক্ষায় প্রশ্ন ভালো করে পড়বে, আগে নেগেটিভ না পজিটিভ, কি উত্তর চাইছে তোমার কাছে, সদর্থক উত্তর চাইছে না নয়ার্থক উত্তর চাইছে, এটা ভালো করে আগে জানবে। এখানে নয়ার্থক উত্তর চাইছে। পঞ্চলক্ষণাত্মক পুরাণ নয় কোনটি, মাথার মধ্যে গেঁথে আছে। পঞ্চলক্ষণাত্মক পুরাণ মানে চলো বায়ু পুরাণ দাগ দিয়ে দিই, গোল্লা, পুরো জিরো পেয়ে যাবে। আবারও বলছি, প্রশ্ন তার জন্য ভালো করে পড়বে, রাইট। নেক্সট, আদম আদম নোহার কাহিনী কোন পুরাণে বর্ণিত হয়েছে? আদম নোহার কাহিনী কোন পুরাণে? ভবিষ্য পুরাণে। পুরাণং কসমাৎ পুরাণ এবং ভবতি, পুরাণ শব্দের অর্থ কে করেছেন? যাস্কাচার্য। পুরাণ এবং ভবতি, পুরাতন হয়েও যেটা আমাদের কাছে নতুন তাকে আমরা পুরাণ বলছি। নেক্সট হচ্ছে পুরাণের লক্ষণ কয়টি? কয়টি পুরাণের লক্ষণ? 5টি। এখানে দেখো দ্বাদশ 10টি দেয়নি। তোমরা বলতে পারো স্যার এখানে তো বলা হয়নি যে কোন পুরাণে পুরাণের 5টি লক্ষণের কথা বলা হয়েছে। অপশন গুলো দেখো, এখানে দ্বাদশ 10 10 কোনো অপশনই নেই, এখানে 10 কোনো অপশনই নেই। তার জন্য এখানে যেহেতু 5টা অপশন আছে, 5টা অপশন নেব। পরীক্ষক সেইভাবেই প্রশ্ন করবেন। পুরাণের লক্ষণে প্রতিসর্গ শব্দের অর্থ কি? প্রলয়ের পর নূতন সৃষ্টি। প্রতিসর্গ মানে প্রলয়ের পর নূতন সৃষ্টি। পুরাণের লক্ষণে বংশ শব্দের অর্থ কি? দেবতা ও ঋষিদের পরিচয়। পুরাণের লক্ষণে মন্বন্তর শব্দের অর্থ কি? মনুর শাসনকাল। পুরাণং সর্বশাস্ত্রাণাং প্রথমং ব্রহ্মণা স্মৃতম, এটি কোন পুরাণের উক্তি? মৎস্য পুরাণ। এটা ভালো। হুম হুম এখানে মনে হচ্ছে ডাউট তৈরি হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও হো হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে তো রেফারেন্স আমার মনে হলো কি, এখানে মনে হচ্ছে ভাগবত পুরাণ লেখা ছিল না, এইটাতে ভাগবত পুরাণ আছে। আচ্ছা ঠিক আছে, বেশ। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। পুরাণং কোথায় ছিলাম? পুরাণং সর্বশাস্ত্রাণাং প্রথমং ব্রহ্মণা স্মৃতম, এটি কোন পুরাণের উক্তি? মৎস্য পুরাণ। কালিদাসের রঘুবংশ মহাকাব্যে কোন পুরাণ, রঘুবংশ মহাকাব্য কোন পুরাণ অবলম্বনে রচিত? পদ্ম পুরাণ। বেশ। পুরাণের লক্ষণে বংশানুচরিত শব্দের অর্থ কি? রাজবংশগুলির ইতিহাস। দুষ্যন্ত শকুন্তলার কাহিনী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে, দুষ্যন্ত শকুন্তলার কাহিনীটি কোন পুরাণে আছে? পদ্ম পুরাণ। এটাও কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা প্রশ্ন। দুষ্যন্ত শকুন্তলার কাহিনী পদ্ম পুরাণে আছে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, এটা প্রশ্ন হতে পারে, আশা করি ভুল করবে না। নেক্সট, মৌর্য বংশের ইতিহাস কোন পুরাণে আছে? বিষ্ণু পুরাণে। কোন পুরাণে বৌদ্ধ ধর্মের নিন্দা করা হয়েছে? এটা একটা ভালো প্রশ্ন। কোন পুরাণে বৌদ্ধ ধর্মের নিন্দা করা হয়েছে? নারদ পুরাণ। এটাও ভালো একটা প্রশ্ন, ঠিক। কালিদাসের কুমার সম্ভব মহাকাব্য কোন পুরাণ অবলম্বনে রচিত? শিব পুরাণ। শ্রী শ্রী চণ্ডীর কথা কোন পুরাণে আছে? মার্কণ্ডেয় পুরাণে। বেশ, তাহলে বুঝতে পেরে গেলে। এবার তোমরা নিজেরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের কমন নাকি আনকমন, আর কিচ্ছু না। আর সাহিত্যের ইতিহাসের দিনে আমি রেডি করে দিয়েছিলাম যে 18টা সালের, সেখানে সাহিত্যের ইতিহাস যেদিন আলোচনা করেছিলাম সেখান থেকে পুরাণের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিয়েছিলাম। ওকে, আর কিচ্ছু না। পুরাণ থেকে কোনো তর্ক বিতর্কে যাবে না, পুরাণ নিয়ে কোনো মাথা খারাপ করবে না। এই 3টে পেজকে ভালো করে রপ্ত করে নাও, প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। ওকে, একদম নিশ্চিন্তে থাকো, চাপ নেবে না, বিন্দাস থাকো, হাসি খুশি থাকো, সব ভালো হবে। বেশ, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা জানাও। আমি কি আনমিউট করে দেবো? আনমিউট করে দিই, দাঁড়াও। কেমন যেন ছন্ন ছাড়া লাগছে না, পাচ্ছি না তোমাদেরকে, গলার আওয়াজ পাচ্ছি না। এবার এবার তোমরা পারবে, মিউট করে পারবে। স্যার, দেখো তো কথা বলতে পারছো কিনা। হ্যাঁ, এবার পারবে। হ্যালো স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? সব তোমাদেরকে আনমিউট করে রেখে দিয়েছিলাম না, দাঁড়া আমি ভলিউমটা বাড়িয়ে নিই। হ্যালো, 1 মিনিট।
ওকে। স্যার পুরাণে পঞ্চলক্ষণ কথার বলা হয়েছে, এটা হচ্ছে বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ আর কুর্ম পুরাণ, এই তিনটে হবে, আর মৎস্য পুরাণ, তাই তো? হুম, যে কোনো একটাই থাকবে অপশন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, একে একে করে বলো, হ্যান্ড রেজ করো, আমি নিয়ে নিচ্ছি, হ্যান্ড রেজ করো, স্যার বলে দাও। বলছিলাম, পুরাণ বলো বলো। পুরাণের নামগুলো কি পর পর মনে রাখতে হবে স্যার? হুম। বলছি পুরাণ উপপুরাণের নামগুলো কি পর পর মনে রাখতে হবে? ওকে স্যার। ওই মহাপুরাণটা যে মদয়ং ভদয়ং চৈব বত্রয়ং বা চতুষ্টয়ম, ওইটা হুম, মুখস্থ রাখবে, ওইটা মুখস্থ রাখবে, আর কিছু না। ঠিক আছে। বলো নেক্সট, বলো নেক্সট, কে বলছে বলো। স্যার পিডিএফ থেকে আজকে দেবেন না কালকে দেবেন? কালকে, কালকে দাঁড়া, আমার মোবাইলে কালকে আমি অ্যাপে আপলোড করে স্যার দেবো। আজকের যে পিডিএফ পাঠিয়েছেন এগুলো অ্যান্সারটা দিবেন? দিয়ে দিয়েছি, একদম কেউ দিয়েছে দেখবে। হুম, স্যার বলো স্যার নেক্সট। স্যার বলছিলাম পুরাণের পঞ্চলক্ষণ, এই এই জায়গাটা একটু আগে একটু বলবেন স্যার? অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি সঠিক কি দেবো সেটা একটু বলবেন? আমি বুঝতে পারলাম না অজয়, কি বললে? মানে পুরাণের পঞ্চলক্ষণ, এই পুরাণের পঞ্চলক্ষণটা অ্যাকচুয়ালি মানে কোন পুরাণ অনুসারে হচ্ছে, মৎস্য পুরাণ না বায়ু পুরাণ? এইটা যদি একটু আর একটু বলেন। দেখো, এটা আহ, মৎস্য পুরাণে পাওয়া যায়, বায়ু পুরাণে পাওয়া যায়, সব পুরাণেই পাওয়া যায়। যদি পরীক্ষাতে আসে, সবগুলো অপশন দেবে না, যে কোনো একটা অপশন দিবে। এটা এসেছিল স্যার 16 সালের এক্সামে। ঠিক ঠিক, মৎস্য পুরাণটাই আনসার হয়েছিল। মৎস্য পুরাণেই হবে, হ্যাঁ। বেশ, আর কারো কোনো প্রশ্ন? হ্যালো স্যার। হুম, বলো। স্যার বলছি যে আপনি তো বললেন এই সময় মক টেস্ট না দিয়ে শুধুমাত্র রিভিশন করতে, তো যেগুলো বইয়েতে যেসব মক টেস্ট গুলো আছে, যেগুলো দিচ্ছিলাম আর কি কোশ্চেন আনসার, তো সেখানে অনেক কিছু ভুল হচ্ছে, নিজের মধ্যে সংশোধনটা করতে পারছি, তাহলে কি এগুলো প্র্যাকটিস করবো না স্যার? না, আমি বললাম আগে রিভিশন করো। হুম। উইদাউট রিভিশন তুমি মক টেস্টে যাবে না। আমি 1 ঘন্টা দিনে রেখেছি মক টেস্টের জন্য। আগে তুমি রিভিশন কমপ্লিট করো, তারপর যদি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমি মক টেস্ট দিতে পারবো, তারপর তুমি মক টেস্টে যাও। মানে আমি স্যার রিভিশন টপিক ওয়াইজ রিভিশন করবো, টপিক ওয়াইজ কি মক টেস্ট দেবো? অবশ্যই 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 অবশ্যই। স্যার আর যেগুলো সেই কোশ্চেন সেট আছে, তাহলে স্যার সেগুলো কি সেগুলো করবো, মানে সেগুলো ওগুলো কি? যদি তোমার মনে হচ্ছে যে তুমি পুরো ফুল প্রিপেয়ার, তাহলে হ্যাঁ। তুমি ওগুলো দাও। আর যদি তোমার মনে হচ্ছে না আমার এখনো বাকি আছে, পড়া বাকি আছে, আগে তুমি পড়া কমপ্লিট করো, তারপর ফুল টেস্টে যাও। নতুবা কনফিডেন্স হারিয়ে ফেলবে। 60টা প্রশ্নের মধ্যে 5টা যদি প্রশ্ন ভুল হয়েছে, তাহলে তোমার কনফিডেন্স ডাউন হয়ে যাবে। আর কনফিডেন্স ডাউন হলে যতটুকু শিখেছো সেগুলো ভুলে যাবে। তাই আমি বারবার বলছি, আগে রিভিশন করো, তারপর মক টেস্টে যাও। মক টেস্ট দাও, কিন্তু স্যার আগে রিভিশন করে নাও, তারপর মক টেস্ট দাও। যেমন আমি আজকে পুরাণটা তোমাদের একটু রিভিশন করিয়ে দিলাম, তারপর আমি প্রশ্নগুলো বলে দিলাম। এইরকম করো, এইরকম করো। স্যার যেগুলো 60টা কোয়েশ্চেন, যেগুলো ফুল এক মিনিট, আমি যেগুলো 60টা কোয়েশ্চেনে ফুল মক টেস্ট গুলো আছে, ওগুলো স্যার কতটা মিনিট আমি নিতে পারি? তখন আমি বাড়িতে প্র্যাকটিস করব 60টা কোয়েশ্চেনের জন্য, কতটা নেওয়া দরকার? পরীক্ষায় কতক্ষণ সময় দিই? 60? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা নাও। আচ্ছা, ঠিক আছে। অতটাও লাগছে না, বাড়িতে যখন দিচ্ছি অতটাও লাগছে না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। 1 ঘন্টাই লাগবে, 1.5 ঘন্টা এনাফ টাইম, অনেক বেশি দিয়েছে। হ্যাঁ, মানে এই সাবজেক্টের জন্য অনেক কম, বেশি। ঠিক। ঠিক আছে স্যার। স্যার বলছি স্যার মানে স্যার পঞ্চলক্ষণাত্মক পুরাণ কি বিষ্ণু পুরাণ আর বায়ু পুরাণ দেখছিলাম, ওটা কি হবে স্যার বায়ু সঠিক? বায়ু 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 বায়ু। আচ্ছা স্যার। স্যার বলছি এই কদিন তাহলে স্যার আপনার বইটাই পুরো কমপ্লিট করবো, না হলে স্যার মানে এখানে ওখান থেকে পড়লে তাহলে তো এক এক দিন এক একটা শেষ হবে না, তাই না স্যার? তবে আপনার অবশ্যই, যেহেতু আমি পুরো আমি যে টপিক ওয়াইজ পিডিএফটা যেহেতু দেখালাম, সব এটা সাজানো আমি আছে।
হ্যাঁ, আমি পুরো সাজিয়ে দিয়েছি। যাদের কাছে বইটা নেই চিন্তা নেই, আমি অ্যাপে কালকে আপলোড করে দেবো, অ্যাপ থেকে পুরো পড়ে নেবে, একদম সাজিয়ে নাও। তবে দু একটা আশা করি কারেকশন তোমরা করে নিয়েছো। তবু যদি মনে হয় পিডিএফটাতে আমি অনেকটা কারেকশন করে দিয়েছি, তোমরাও কারেকশন করে নিয়েছো যেগুলো মিস্টেক আছে, যদি কোথাও মনে হয়েছে যে এটা ডাউট আমার লাগছে, যে কোনো পানি নিয়ম ব্যাকরণটাতেই তো ডাউট হবে, আর কিছু হবে না তো, বই খুলে একটু ব্যাকরণটা চেক করে নেবে যদি কোনোটা মনে হয়েছে কি আমার ডাউট হচ্ছে। পানি নিয়মও ভুল আছে, দু তিনটে ভুল তো রয়ে গেছে দেখলাম। অনুবাদে পানি নিয়মের অনুবাদটা অনেকগুলো ভুল আছে, আমি নিজে দেখেছি, করতে আমি চেষ্টা করছিলাম, পানি নিয়ম অনুবাদ জায়গাটাতে অনেক কিছুই ভুল রয়ে গেছে। যাই হোক, ব্রহ্মাস্ত্র বইটাকে কমপ্লিট করো, পুরো সাজানো গোছানো আছে, একদম প্রথম লাইন থেকে বৈদিক সাহিত্য থেকে শুরু করো, পুরো একদম শেষ অব্দি টেনে দাও, ভালো করে মুখস্থ করো। প্রশ্ন বইটা আমি আবার কিভাবে পাবো বলছি, স্যার? এসএসসির তো এসএসসির এসএসসিতে প্রশ্ন জটিল হয়নি এবং হবেও না। তোমরা চাপ এমনি এমনি তোমরা চাপ নিচ্ছ, এমনি তোমরা চিন্তা করছো। একদিন বেদ আলোচনা করবেন স্যার? হুম, বেদটা একদিন আলোচনা করে দেবেন? বেদ? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, করে দেবো। আমি আছে মনে হয়, রুটিনে আছে মনে হয়, বেদ দেওয়া আছে, তোমরা কেউ বলেছিল, আমি রেখেছি। স্যার হ্যাঁ, এরকম কিন্তু ভাবে বেদটা মহাভারতটা একটু কিন্তু করিয়ে ভালো দিলে হয়। ভালো হতো। আজকে যেমন করালেন এরকম ভাবে মহাভারতটা করিয়ে দিলে ভালো হতো। মহাভারত আছে তো, রুটিনে আছে। স্যার যে বইটার নাম বললেন কিভাবে পাবো ওটা? বইটার পাবে না, বই শেষ হয়ে গেছে, আমি অ্যাপে আপলোড করে দেবো, বইটার পিডিএফটা আমি অ্যাপে আপলোড করে দেবো। থ্যাংক ইউ স্যার। হুম। স্যার যে টি ঠিক আছে। সিরিজে স্যার টি হ্যালো সিরিজে যে স্যার। মক টেস্ট গুলো আছে স্যার, স্যার হুম। টি সিরিজে যে মক টেস্ট গুলো আছে স্যার, ওই মক টেস্ট গুলো কি বারবার রিভাইজ করব? হ্যাঁ, মক টেস্ট গুলো বারবার রিভাইজ করো। 15-20 আর মিনিটে শেষ হয়ে যাচ্ছে কিন্তু 60-70 এরকম হচ্ছে। মানে একবার করে করেছি, দ্বিতীয়বার করলে আশা করি আর একটু বেশি ভালো হবে। মানে রং গুলো দেখে নিচ্ছি পরে যেগুলো একদম, আর ভুল ইয়েটা কমপ্লিট করো। আমি যে সাহিত্য প্রত্যেকটা 18টা সালের যে পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি সাজিয়ে সাজিয়ে, ওগুলোকে কেউ মিস করবে না। এখানে 130 জন আছো, আমি তোমাদেরকে আরো একবার বলছি, কেউ মিস করবে না। যদি আমার কথা শুনতে চাও, কেউ মিস করো না। আমি যেগুলো সাজিয়ে দিয়েছি ভালো যেগুলো করে রাখো। স্যার 30-40 পৃষ্ঠা যেগুলো মাঝখানে লোগো দেওয়া আছে ওইগুলো তো স্যার? হ্যাঁ। থ্যাংক ইউ। ভালো করে রপ্ত করে নাও, পিওয়াইকিউটাকে ভালো স্যার, করে সলভ করো, তোমরা 18 দেখবে সালের প্রশ্ন পেয়ে যাচ্ছ। PYQ এর যে কারকির পিডিএফটা একটু দিয়ে দেবেন না স্যার? পিডিএফ সব দেওয়া আছে আমার কাছে, নতুন করে কোনো পিডিএফ এই মুহূর্তে নেই। আমার নতুন ফোন, আগের গুলো আমার কাছে কিচ্ছু নেই, আমাকেই কালেক্ট করতে হচ্ছে সবার থেকে। ফোন থেকে কারকেরটা সব। পেয়ে গেছি, বাদ বাকিগুলো পেয়ে গেছি, মানে কারকের আচ্ছা, 18 কেউ সাল। তোমরা কেউ একজন পাঠিয়ে দেবে তো আমাকে কারকেরটা, আমি পাঠিয়ে দেবো গ্রুপে আরেকবার, কেউ একজন পাঠিয়ে দেবে। একটু পাঠিয়ে দেবেন হুম। সন্ধির পিডিএফটা পিওয়াইকিউর। ঠিক আছে, দেখছি আমাকে কেউ পাঠাবে তো এগুলো, কেউ যারা আগে থেকে আছো গ্রুপে আমাকে কেউ পাঠিয়ে দেবে এগুলো, আমি হ্যাঁ স্যার, আমি পাঠিয়ে দেবো স্যার। হ্যাঁ, পাঠিয়ে দিও তো। স্যার বলো। মক টেস্টটা যেটা বলছেন আমি বুঝতে পারিনি, তো ওটা কিছু হয় না আমার। মক টেস্ট আমি বললাম আগামী কালকের থেকে আগে রিভিশন করো, যে বিষয়গুলো পড়া হয়ে গেছে। আমি যেমন আজকে একটা ডেমো হিসেবে দেখালাম, পুরাণটা আমি আগে তোমাদের বলে দিলাম যে এগুলো ইম্পর্টেন্ট, তোমরা চোখ বুলিয়ে নিলে, পড়ে নিলে, রিভাইজ করলে, তারপর আমি 28টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে নিলাম। এরকম করে কালকের থেকে বৈদিক সাহিত্য, লিটারেচার যা যা পার্ট আছে আগে ভালো করে রিভাইজ করো, তারপর ওটার উপর মক টেস্ট দাও, আর কিচ্ছু না। কিন্তু উইদাউট দেওয়া হচ্ছে নিজে হ্যাঁ, নিজে দিতে হবে এখানে, মানে নিজের কাছে না কোথাও অ্যাপস দিয়ে করা আছে? না নিজে দাও না, বইগুলোতে তো পেয়ে যাবে, পুরাণের উপর মক টেস্ট দিয়ে দাও। আর আমাদের তো লাইভ মক টেস্ট আমি তো ফেলেই রেখেছি, লাইভ মক টেস্ট তো অ্যারেঞ্জ করবো, সেই মক টেস্ট গুলো করো, আর কিছু স্যার এরকম করে mock test রামায়ণ নিয়ে মহাভারত মাথা একবার খারাপ করিয়ে দেন। করে দেবো। মক টেস্ট নিয়ে বেশি চিন্তা করো না। মক টেস্টে জয় করতে পারবে না যদি তুমি রিভাইজ না করো। যদি তোমার টপিক না পড়া থাকে, মক টেস্ট নিয়ে তুমি কি করবে আমাকে বোঝাও তো, কিচ্ছু করতে পারবে না। তার জন্য আমি বারবার বলছি, টপিক পড়ো। মক টেস্ট দিলেই যখনই তুমি 3-4টে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার মনটা খারাপ হয়ে যাবে, তুমি দেখবে নিজেরাই তোমরা ভাববে, দেখবে মন খারাপ হয়ে যাচ্ছে। হবেই এটা
এটা আমার অভিজ্ঞতা বলছে হবেই তোমাদের মন খারাপ, আর তখন তোমরা আবার ডিপ্রেসড হয়ে যাবে। তাই টপিক পড়ো, বারবার টপিক পড়ো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি যে ওই স্যার বলবো স্যার কি বললে? যে পুরাণং, হ্যাঁ বলছি পুরাণং সর্বশাস্ত্রাণং প্রথমং ব্রহ্মণা স্মৃতম যেটা বললেন, ওটা তো আছে মৎস্য পুরাণে বললেন তো। তো আপনি আপনার বইটাতে প্রথমে লেখা আছে স্কন্দ পুরাণকে, স্কন্দ পুরাণে ব্রহ্মাকেই পুরাণ সময়ের আধিকর্তা বলা হয়েছে, ব্রহ্মার কাছ থেকে প্রকাশিত বলে ওই যে লাইনটা পুরাণং সর্বশাস্ত্রাণং, তাহলে কি ওটা মৎস্য পুরাণ হবে না? না, মানে ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, রেফারেন্সটা মৎস্য পুরাণে পাওয়া গেছে। ও আচ্ছা আচ্ছা ওটা ঠিক আছে, ওটা রেফারেন্সটা মৎস্য পুরাণে পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেশ, আর কোনো প্রশ্ন? বলছিলাম পিওয়াইকিউ যে কোশ্চেনগুলো করা আছে ওইগুলো করলেই তো হবে স্যার? না, ওইগুলোতে কিছু কিছু মিস্টেক আর ছিল তো, টাইপিং মিস্টেক, তার জন্য আমি এখন আরো কারেকশন করে এক জায়গায় সাজিয়ে দিচ্ছি। যেমন কারকের এক জায়গায় সাজিয়ে দিচ্ছি, তোমাদেরকে বেশি আরো 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 সহজ করে দিলাম জিনিসটাকে। ব্রহ্মাস্ত্র বইতে সবকিছুই আছে, ওটার থেকেও আরো সাজিয়ে দিলাম, কারক পুরো এক জায়গায় করে দিলাম, সমাস পুরো এক জায়গায় করে দিলাম, প্রত্যয় পুরো এক জায়গায় করে দিয়েছি, সাহিত্যের ইতিহাস পুরো এক জায়গায় করে দিয়েছি, শব্দরূপ ধাতুরূপ সব এক জায়গায় আমি সাজিয়ে দিয়েছি। এগুলোকে মুখস্থ করে নাও, পরীক্ষাতে দেখবে বাইরে পড়ছে না, এগুলোই তোমরা পাচ্ছ। এগুলো এগুলো পাইনি তো স্যার। আছে, কেউ একজন দিয়ে দেবে তো, আছে আছে, সব দিয়ে দিচ্ছি আমি। এইটার জন্য আপনাকে কন্টাক্ট করছিলাম স্যার। আমার কাছে নেই, আমার নতুন ফোনে সব উড়ে গেছে, কিচ্ছু নেই আমার কাছে। তুমি বলছো, তারপর আমাকে কারো থেকে নিতে হচ্ছে, তারপর তোমাকে দিতে হচ্ছে। সেটা একটু ব্যবস্থা করুন না। সব আছে, যদি পিডিএফ গুলো একটু ব্যবস্থা করলে খুব ভালো হতো স্যার। গ্রুপে সব পিডিএফ গুলো দেওয়া আছে স্যার। স্যার গ্রুপে তো আমরা নতুন জয়েন করেছি, পিছনে গুলো তো পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, না আমি দেখছি, না দেখছি, আমি রণজিৎ দাকে বলছি, রণজিৎ দা থেকে নিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কালকের মধ্যে দেবো, সময় চলে আসছে তো। ঠিক ঠিক স্যার আমি প্রত্যয়ের কথা বলছিলাম স্যার পিডিএফে। হ্যাঁ স্যার আমি ওই হ্যাঁ স্ত্রী প্রত্যয়ের পিডিএফটা স্যার আছে, কীট প্রত্যয় তদ্ধিত প্রত্যয় এগুলো নেই স্যার। মানে স্যার ওই প্রত্যয়ের যে লাইভ ক্লাসগুলো হয়েছিল স্যার, রেকর্ডিং ক্লাসগুলো যেগুলো আছে স্যার, ওখানে তো একটাই পিডিএফ গুলো তো নেই না স্যার। তো স্ত্রী প্রত্যয়ের পিডিএফ গুলো আছে, বাকি প্রত্যয়ের পিডিএফ গুলো যদি একটু থাকে তাহলে একটু দিয়ে দিলে ভালো হয় স্যার। ঠিক আছে ঠিক আছে, তুই স্ত্রী প্রত্যয়ের পিডিএফটা একটু পাঠিয়ে দিও না গ্রুপে। ও পাঠাতে পারবে না, আমাকে পাঠাবে, আমি পাঠাবো। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা স্যার, বলছিলাম 7 তারিখ পরীক্ষা হয়ে গেলে, মানে স্যার একটু এই যে 7 তারিখ একটা পরীক্ষা আছে স্যার, যদি ওই পরীক্ষাটা হয়ে গেলে স্যার একটু ওএমআর